আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। তো গত কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি তোমাদের সাথে অনেক বেশি আমি কানেক্টেড হয়ে গিয়েছিলাম, কেননা তোমরা দেখেছো যে তোমাদেরকে আমি বারবার বলতেছিলাম তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিব। তো এটা করতে গিয়ে মাঝে মধ্যে আমার আইডি রেস্ট্রিকশনও হয়ে গিয়েছে। তো একই রকম ভাবে আমি অ্যাকচুয়ালি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তোমরা হয়তো বা অনেকে আমার কমেন্টের অপেক্ষায় আসছো, কিন্তু বিশেষ করে আমি আসলে রিপ্লাই দিতে পারতেছি না। তার পেছনের কারণটা আমি তোমাদেরকে বললামই যে বেশি কমেন্ট মানে 100+ কমেন্ট করতে গেলে আসলে আইডি রেস্ট্রিকশন খাচ্ছে। তো ওটা দেখার পর আমি আবার নতুন একটা আইডি থেকে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। তো তারপর আর কি কিছুক্ষণ পর আমি আইডি রেস্ট্রিকশন খাচ্ছি। তো এই জন্য ভাবলাম যে একটা কাজ করি, শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা লাইভ করে ফেলি। তো এই জন্য আমি এককভাবে একটা লাইভে চলে এলাম। তো অ্যাকচুয়ালি আমি জানি যে বর্তমানে তোমাদের সিচুয়েশন কিরকম। তো তোমরা মানে এই জিনিসটা আমার একটু অবাক লাগতেছে, দেখো যে তোমাদের পরীক্ষা এখনো কেমিস্ট্রি পরীক্ষাটা বাকি আছে, তারপরে তোমরা অনেকে আছো। আমি যখন কমেন্টে বলেছিলাম, পোস্টে বলেছিলাম যে তোমরা একটু কমেন্ট করে তোমাদের রেজাল্টটা জানাও, আমি তোমাদেরকে অ্যাডভাইস করতেছি। তো তখন তোমরা অনেকে তোমাদের এসএসসি জিপিএ বলেছিল 5, ম্যাক্সিমাম শিক্ষার্থী কমেন্ট করছে তার এসএসসি রেজাল্ট হচ্ছে 5, কিন্তু তার এইচএসসি তে সে প্রেডিকশন করতেছে 4.3 বা 4.5 অথবা 3.5, এরকম তারা একটা জিপিএ আশা করতেছে। আমি শুরুতে একটু বলে দিই, দেখো যে প্রেডিকশন সবসময় যে পুরোপুরি মিলে যাবে ব্যাপারটা এরকম না। ধরুন যে তুমি 4.4 তুমি আশা করতেছো, 4.4 তুমি কখনোই পাবা না, তার থেকে কম বা বেশি পেতে পারো। এটাই হয়, মানে তোমার যেটা প্রেডিকশন সেটা থেকে হয় বেশি আসবে অথবা কম আসবে, কিন্তু এক্সাক্ট তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু আসবে না। আর যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কম বেশি এটা হবে সবসময়ের জন্য। তো যেহেতু তোমাদের কেমিস্ট্রি এক্সামটা এখনো বাকি আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বাট তার মধ্যেই তোমরা নিজেদের রেজাল্টের একটা প্রেডিকশন করে ফেলতে পারতেছ। তো এটা অ্যাকচুয়ালি পূর্বের যে ব্যাচগুলো ছিল তারা এতটা প্রেডিক্ট করতে পারতেছিল না, কারণ তারা নর্মাল ধরে নিয়েছিল ঠিক আছে A+ পাবো বা A+ একটু কম আসবে। কিন্তু এবার তোমাদের আইসিটি এক্সাম বলো, তোমাদের ম্যাথ এক্সাম বলো, তো এগুলোতে আসলে কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। এমসিকিউতে হয়তো বা তারা চেঞ্জ করে নাই ম্যাথের ক্ষেত্রে, কিন্তু রিটেনে তারা অনেক বেশি পরিবর্তন করছে। তো আমরা দেখলাম যে ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা পরীক্ষা দেওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে মানে তাদের লক্ষ্যটা কি, তাদের গোলটা কি, এটাই তারা ভুলে গেছে। যেমন ম্যাক্সিমাম শিক্ষার্থীর আমি যখন কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম, আমি এটাই খেয়াল করতেছিলাম যে তার স্বপ্ন ছিল মেডিকেল, তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং, বা অনেকের স্বপ্ন ছিল ঢাবি। তো এই স্বপ্নটা তারা তাদের রেজাল্টের জন্য এখন পূরণ করতে পারতেছে না। এখন তারা চিন্তা করছে বিকল্প কি হতে পারে। তো বিকল্পটা আমরা পরে চিন্তা করব, আগে আমরা এটা একটা সলিউশন চাই যে আসলে এটা সলিউশনটা কি হতে পারে। তোমরা একটা জিনিস জানো কিনা আমি জানি না, যে প্রতি বছরই সারা বাংলাদেশ থেকে অ্যাডমিশনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপর তোমার নার্সিং, এই সব কিছু মিলিয়ে টোটাল সারা বাংলাদেশ থেকে প্রায় 6 থেকে 8 লক্ষ শিক্ষার্থী অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকে। আর তোমরা খুব ভালো করে জানো যে অ্যাডমিশনের জন্য সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সবকিছু মিলিয়ে সিট সংখ্যা 1 লক্ষ কিন্তু নাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছে, আমি এখানে 7 কলেজ এগুলোকে অ্যাকচুয়ালি বাদ রেখে বলতেছি তোমাদেরকে। তো সিট সংখ্যাটা অনেক লিমিটেড থাকে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এইচএসসি রেজাল্টের পরে শিক্ষার্থীদের তাদের রেজাল্টটা পূরণ না হওয়ার কারণে তারা কি করে যে তখন একটু চেঞ্জ করে, মেডিকেল থেকে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি শিফট করে। কিন্তু এবার এক্সাম শেষ না হওয়ার পূর্বেই তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিং থেকে শিফট করে ভার্সিটিতে আসবো, আমি মেডিকেল থেকে শিফট করে ভার্সিটিতে আসবো। তো এই শিফটিংটা এখনই চলতেছে। তার মানে দেখো যখন তোমার রেজাল্টটা দিবে তখন যেন তোমাকে আবারও শিফট করে অন্য কোনো জায়গাতে যেতে না হয়, এটা তোমাকে কনফার্ম করতে হবে। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? পূর্বে কি ঘটতো আর এখন তোমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। তো এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আগে এইচএসসি রেজাল্টের পরে স্টুডেন্টরা শিফট করতো, বাট এবার কিন্তু এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় তাদের ডিসিশনটা শিফট করে তারা ভার্সিটিতে চলে আসতেছে। তো রেজাল্টের পরে তোমাদেরকে যেন শিফট করে আবারও নতুন কোনো প্রিপারেশন নিতে না হয়, এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি যত বেশি শিফট করবা, তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার সময়টা ঠিক ততই কম পাবে। এজন্য তোমাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে। আমি যদি তোমাদেরকে একটাবার শুধু প্রশ্ন করি যে তোমাদের কার জিপিএ কত ছিল, আমি জানি এখানে অসংখ্য শিক্ষার্থী কমেন্ট করবা আমার জিপিএ এত, আমার জিপিএ এখন আমার কি করা উচিত, আমার লক্ষ্যটা আসলে কি হতে পারে। আমি সেটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি। তো আসলে বিকল্প কি হতে পারে,
দেখো আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে অ্যাডমিশনে আমরা কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয় হোক, কোনো না কোনো একটা জায়গাতে আমরা একটা পাবলিক একটা সিট পেতে যাচ্ছি, তাই না? তো এটার জন্য আসলে আমাদের কি করা লাগতে পারে, চলো আমরা প্রথমে আগে একটু দেখি। যে প্রথমে আমি একটা কথা বলি যে আমাদের এইচএসসি রেজাল্টের এবার একটা ধস নামতে যাচ্ছে। এটা তোমরাও বুঝতেছো, আমরা যারা এর থেকে আছি আমরাও বুঝতেছি। আমরা কিভাবে বুঝতেছি? এক্সাম না দিও, কারণ বিভিন্ন শিক্ষার্থী আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদের বন্দি পাঠশালার গ্রুপে তারা পোস্ট করতেছে, আমাদের হেল্পলাইন নাম্বারে তারা কল দিচ্ছে। এমনও অবস্থা হয়ে গেছে যে আমাদের হোয়াটসঅ্যাপে পর্যন্ত শিক্ষার্থীরা তারা মানে আমাদেরকে তো আসলে মেসেঞ্জার অনেক সময় মেসেজ দিয়ে পায় না, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত তারা আমাদের কালেক্ট করে তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমরা কখনোই পড়িনি। তো এবার যেহেতু পড়তে হচ্ছে, তো আমরা বলতেই পারি যে এবার এইচএসসি রেজাল্টটাতে একটু বিগত বছরের তুলনায় একটু ধস নামতে যাচ্ছে, এবং এটাই বাস্তব। বাস্তব কিছু বলতে তো আসলে ভয়ের কিছু নাই, তাই না? তো যেটাই হোক, আমাদেরকে তো আসলে কোনো না কোনো একটা জায়গায় যেতে হবে। ব্যাপারটা কিন্তু কখনো এরকম না যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারতেছি না, তার মানে বুঝি আমার অ্যাডমিশনে ক্যারিয়ার শেষ। ভাইয়া এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস করো, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাকে ডাকবে, একটা মায়ার জালে তোমাকে আবদ্ধ করে ফেলবে। সাপোজ ধরে নাও যে তুমি ওখানে চান্স পাইলে না, এরপর তুমি একটু মন খারাপ করে হলে তুমি বললাম ঠিক আছে তার জাহাঙ্গীরনগরে যাই, যদিও টার্গেট ছিল না, একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে আসি। বিশ্বাস করো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাকে আগে দ্বিগুণ থেকে 3 গুণ মায়া তোমাকে তো এসে ডাকবে। কারণ জাহাঙ্গীরনগর ক্যাম্পাস এতটাই সুন্দর যে তুমি ওখানে গেলেই পুরো পাগল হয়ে যাবা। তখন তোমার মধ্যে যেন এই আফসোসটা না হয়, ইস ঢাকা বিশ্ববিদ্যালয় হইলো না, আরেকটু যদি পড়তাম তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স হয়ে যেত, এরকম আফসোসটা করা যাবে না। আবারও তুমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চিটাগাং ইউনিভার্সিটি যাবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় যাবা, ওগুলোর ক্যাম্পাসে এতটা সুন্দর যে তুমি গিয়েই তুমি মায়া আটকে যাবা যে এখানেই যদি আমি পড়তে পারতাম তাহলে আমার জন্য কতটা না ভালো হতো। তো এই জন্য শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র আমি একটা বিশ্ববিদ্যালয় টার্গেট করতেছি, শুধুমাত্র বুয়েট আমি নির্ভরশীল, এরকম চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে এরকম চিন্তা করতে হবে বাংলাদেশের যে কোনো বড় বিশ্ববিদ্যালয় হোক না কেন, আমি যদি একটা ভালো সাবজেক্ট পাই তাহলে আমি সেখান থেকে ক্যারিয়ার গড়তে পারবো। ঠিক আছে? কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট আকারে চিন্তা করা বা ওই বিশ্ববিদ্যালয়ে আমি প্রিপারেশন নিব না, আমি শুধু ঢাবির জন্য প্রিপারেশন নিব, এরকম করা যাবে না। একটা জিনিস মনে রাখবা, তোমার এই অ্যাডমিশন জার্নিতে কোনো কিছুকে ছোট করে দেখবা না, কোনো কিছুকে তাচ্ছিল্য করে দেখবা না। আল্লাহ তাআলা তোমার রিজিক যেখানে রাখছে তুমি ঠিক সেখানে গিয়ে পৌঁছাবা। তুমি সেটাকে যতই তাচ্ছিল্য বা যত কিছুই চিন্তা করো না কেন, তুমি ওখানে গিয়েই পড়বা। আমি যদি আমার বাস্তব লাইফে ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমাদের অফিসটা হচ্ছে পান্থপথ সিগন্যালে, এখানে আমার বাসা হচ্ছে তার পাশে, তাই মাঝে মধ্যে হাতির পুলের দিকে যাইতাম। একটা গলি আমি দেখতাম যে এই গলিতে আসলে কারা থাকে, একটু ঢালু নিচু, গলিতে কারা থাকে, মানে আমি কখনো ওই গলিতে ঢুকতামই না। আমার কাছে খুব ভালো খারাপ লাগতো যে এটা একটা গলি হলো, কেন ঢুকবো এই গলিতে। বিশ্বাস করো এখন আমি ওই গলিতে গিয়েই থাকি। মানে এটাই বললাম যে আসলে তোমার কপালে কি লেখা আছে এটা তুমি জানবা না। এই জন্য আমরা সবকিছুকে আমরা একই রকম ভাবে চিন্তা করব। বুঝতে পারছো? তোমার শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক পড়াশোনা করা যাবে না, ভার্সিটি কেন্দ্রিক করতে হবে। আমাদের টার্গেট ডিউ 5.0 নাম হতে পারে এটা, কিন্তু এখানে আমরা ভার্সিটি প্লাস জিএসটি প্রিপারেশন হবো। আমাদের সকল টিচারদের একটাই সম্মিলিত কোর্স, সেটা হচ্ছে ঢাবি টার্গেট ডিউ 5.0। এই অ্যাডমিশন চলাকালীন সময়ে আমরা শিক্ষকদেরকে সাথে একমত হয়েছি যে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা এই একটাই ব্যাচ আমরা কন্টিনিউ করে যাব, সেটা হচ্ছে টার্গেট ডিউ 5.0। এই অ্যাডমিশন চলাকালীন সময় আমাদের শিক্ষকদের আলাদা পার্সোনাল করে কোনো ব্যাচ থাকতেছে না। বুঝতে পারছো? তার মানে সকল মানে টিচারদের যে ডেডিকেশনটা এটা তুমি একটা জায়গাতে পাচ্ছ। তার মানে তোমার যদি ভার্সিটি আগে থাকে তুমি অবশ্যই আমাদের ভার্সিটিতে এনরোল করবে। আচ্ছা, তার মানে এইচএসসি রেজাল্ট নিয়ে আমি তোমাকে একটু জানালাম। এরপর আছে ফোর্থ, তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে আমি কিছু কিছু প্রশ্ন একটু পিক করছি। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন এটাই যে ভাই আমার 4th সাবজেক্টে ফেল হয়েছে। 4th সাবজেক্ট, তোমার 4th সাবজেক্ট যদি ম্যাথ হয়ে থাকে, তোমার 4th সাবজেক্ট যদি ম্যাথ হয়ে থাকে আর ম্যাথে তুমি যদি ফেল করো কোনো কারণে, হতেই পারে এরকম। অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ দিছে যেটা আমি ম্যাথের শিক্ষক, অনেক শিক্ষার্থী আমাদের গ্রুপে পোস্ট দিছে, আমার পোস্টের নিচে কমেন্ট করছে। তো আমি ওখানে দেখছি ম্যাক্সিমাম শিক্ষার্থী ম্যাথের ফেলটা বলতেছে, 4th সাবজেক্টে ম্যাথে ফেল করতেছে। আসলে 4th সাবজেক্ট বায়োলজি ফেল করাটা এটা আসলে যায় না, বায়োলজি ফেল করাটা, তো ম্যাথে ফেল করতেছে। তো এখন ভাইয়া ম্যাথে ফেল করলে আসলে আমার দ্বারা কোনো অ্যাডমিশনে পরীক্ষায় প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে ম্যাথ কম্পালসারি থাকে,
তো ওইসব বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা না, যে ম্যাথ ওখানে আছে, তো ওইটাতে পারবা না। তবে আমি তোমাকে কনফার্ম কয়েকটা ভার্সিটির নাম বলতেছি, যেমন ঢাকা ইউনিভার্সিটি। তোমার যদি 4 সাবজেক্ট ম্যাথ হয়ে থাকে, তুমি ম্যাথেই ফেল করছো, কোনো সমস্যা নেই, তুমি ঢাকা ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা। ওই 4 সাবজেক্ট ম্যাথের বদলে তুমি ম্যাথও দাগাতে পারবা বা বাংলা ইংলিশে দাগাতে পারবা, কোনো সমস্যা নেই। তার মানে ডিউতে তুমি কনফার্ম পরীক্ষা দিতে পারতেছো। এর বাইরেও জেইউ থেকে শুরু করে আরো বেশ কিছু রাজশাহী ইউনিভার্সিটি আরো কিছু ইউনিট আছে যেগুলো তুমি পরীক্ষা দিতে পারবা, যেখানে ম্যাথটাকে তারা অপশনাল হিসেবে চিন্তা করতেছে। এর পাশাপাশি তুমি আরেকটাতে 100% পরীক্ষা দিতে পারবা, সেটা হচ্ছে নার্সিং এ তুমি 100% পরীক্ষা দিতে পারবা, যেটা হচ্ছে বিএসসি নার্সিং। এখানে তুমি 100% পরীক্ষা দিতে পারতেছো। তার মানে ম্যাথে ফেল করলে যে তোমার অপশন চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম না, তোমার হাতে অপশন আছে, বুঝছো? তো যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন সার্কুলারটা দিবে, তখন তোমাকে একটু দেখে নিতে হবে যে আসলে ম্যাথে তো আমি ফেল করছি, তাই দেখি আমি এখানে আসলে পরীক্ষা দিতে পারবো কিনা। আর আরেকটা কথা আমি বলে দিই সবসময় স্টুডেন্টদেরকে, যে দেখো তোমরা অনেক কষ্ট করছো, 12 বছর ধরে পড়াশোনা করছো, তোমরা শেষ সময়ে এসে এখন কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। তো এই বিশ্ববিদ্যালয়ে ফর্ম কাটাটাতে তোমরা কোনো কার্পণ্য করবা না। কিরকম, যে ঠিক আছে জাহাঙ্গীরনগরে 2টা ইউনিট আছে, আমি একটা ইউনিটে দিই, একটা ইউনিট দিব না, এরকম করিও না। তোমার হাতে যত অপশন আছে তুমি তোমার অপশন বাড়াবে। যে জাহাঙ্গীরনগরে 7-8টা ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে পারো, তুমি 7-8টা ইউনিটে পরীক্ষা দাও না। তুমি রাজশাহী ইউনিভার্সিটি তুমি 3-4টা ইউনিটে পরীক্ষা দিতে পারতেছো, তুমি দিয়ে দাও। চিটাগাং ইউনিভার্সিটি তুমি যত বেশি পারো পরীক্ষা দিবা, এখানে কোনো কার্পণ্য করবা না যে ভাইয়া ওইটার ফর্মের দাম তো 1000 টাকা, এটার ফর্মের দাম তো 500 টাকা 600 টাকা, অনেক টাকা খরচ হচ্ছে। দেখো ভাইয়া, তুমি ফর্মে তুমি একটা খরচ করছো, ঠিক আছে, তোমার চান্স নিশ্চিত হলে আগামী 4-5 বছর তোমার কোনো খরচ হবে না। কিন্তু তুমি যদি এখানে কার্পণ্য করো আর তুমি যদি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও, তখন তোমার খরচটা কিন্তু কয়েক গুণ বেশি হয়ে যাচ্ছে, এটা কয়েকশো গুণও বলা যেতে পারে। মানে আমরা একটু ভেবে চিন্তে কাজগুলো করব। তার মানে আমাদের হাতে যত অপশন থাকবে আমরা ততগুলো অপশন এখানে ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? এখন তোমার প্রস্তুতি কি হতে পারে, আমি কিন্তু তোমাকে এটা ফিক্সড করে বলে দিতে পারবো না যে ঠিক আছে তোমার এই এসএসসি তে জিপিএ 5%, এইচএসসি তোমার 4.4, তার মানে তুমি ভার্সিটিতে প্রিপারেশন নাও, তুমি এটাতে প্রিপারেশন নাও। তোমরা অনেকে কমেন্ট করছো, আমি তোমাদেরকে বলছি তোমার সাজেশন হচ্ছে এটা, তুমি এটা করো, এটা করলে ভালো হবে। কিন্তু তার আগেও তুমি নিজেকে একটু প্রশ্ন করবা যে আমি এসএসসি তে 5 পেয়েছিলাম। আমি সবসময় একটা কথা বলি যে এসএসসি তে 5 পাওয়া মানে আসলে এইচএসসি তে A+ পাওয়া নিশ্চিত, এটা কিন্তু কখনোই না। তুমি যত ভালো কলেজে পড়ো না কেন, তোমাকে এইচএসসি তে পড়াশোনা করতে হবে। তার মানে তোমার এসএসসি তে হতে পারে 5.00, বা এমনও হতে পারে তোমার এসএসসি রেজাল্টটা যে 4.5 থেকে ধরো তোমার 4.94 বা 95 এরকম একটা পয়েন্ট থাকতে পারে। তো এরকম থাকতে পারে তোমার এসএসসিটা তোমার এরকম থাকতে পারে এসএসসি। তো এইচএসসি মার্কসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এসএসসি থেকে এইচএসসিটা বেশি গুরুত্বপূর্ণ। তোমার এসএসসি তে 4 পয়েন্ট থাকুক, কোনো সমস্যা নেই, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন নাম্বারে ক্যালকুলেশন করে তখন তারা এইচএসসি থেকে বেশি দিয়ে গুণ করে আর এসএসসি থেকে তারা কম দিয়ে গুণ করে। তো এই জন্য এসএসসির পয়েন্টটা খুব একটা বেশি ম্যাটার করবে না তোমার অ্যাডমিশন, বাট এইচএসসিটা একটু বেশি তোমার ইফেক্ট ফেলবে অ্যাডমিশন লাইফগুলোতে। তো এইচএসসিতে তোমার রেজাল্ট যদি কখনো 4.5 এর নিচে চলে আসে, তুমি এখানে 5ও পাইছো, এখানে 4.5 পাইছো, এখানে 5 পাইছো এসএসসিতে, বা তোমার এইচএসসি তুমি 4.5 এর নিচে পেয়ে গেছো, তখন তোমাকে বেশ কিছু নিয়ে চিন্তা করতে হবে। প্রথমত তোমাকে 4.5 এর নিচে থাকা মানে তুমি কখনোই মেডিকেলের প্রিপারেশন দিকে ধাবিত হবা না। তুমি বলতে পারো যে ভাই আমি তো সর্বোচ্চ ডেডিকেশন দিব, তাহলে আমার কেন চান্স হবে না? দেখবে তুমিও সর্বোচ্চ ডেডিকেশন দিবা, তোমার সাথে হাজার হাজার শিক্ষার্থী আছে, তারাও কিন্তু সর্বোচ্চ ডেডিকেশন দিবে, তারাও সর্বোচ্চ ডেডিকেশন দিচ্ছে, তুমিও সর্বোচ্চ ডেডিকেশন দিচ্ছ, অথচ ওদের কিন্তু জিপিএর দিক থেকে তারা আগে আছে। তার মানে সর্বোচ্চ ডেডিকেশন তুমিও দিচ্ছ, তোমার সাথে আরো হাজার হাজার বন্ধু বান্ধব দিচ্ছে, মানে এটা কিন্তু তোমার জন্য অনেকটা টাফ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে ভাইয়া দেখো, তোমার যদি হায়ার ম্যাথ ফিজিক্স এগুলো তো কোনোভাবে যদি তোমার A+ মিস হয়ে যায় হায়ার ম্যাথ ফিজিক্স, তাহলে আমি বলবো তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন থেকে দূরে সরে আসাটাই বেটার। এটাও বলতে পারো যে ভাই আমি সর্বোচ্চ পরিশ্রম করব, তোমার মতো আরো অনেক স্টুডেন্ট আছে যারা সর্বোচ্চ পরিশ্রম করার জন্য এখনো থেকে প্রস্তুত আছে। তার মানে আমাদেরকে বুঝে শুনে একটু সিদ্ধান্ত নিতে হবে। ভাই আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছি, আমার কি ভার্সিটি কমপ্লিট হবে? দেখো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন তুমি নিলে অবশ্যই ভার্সিটি প্রিপারেশন তখনই কমপ্লিট হবে যখন তুমি ভার্সিটির সকল প্রশ্ন ব্যাংকের সকল প্রশ্ন সলভ করবা। তোমার এটা জানা থাকা লাগবে ভার্সিটিতে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে, এরপর তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে।
তোমরা যেমন ইঞ্জিনিয়ারিং এ গেলে কি করো, ক্যালকুলেটর ইউজ করো না? তুমি চাইলে 10-12টা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবা, কেউ তোমাকে মানা করবে না। কিন্তু ভার্সিটিতে ক্যালকুলেটর, যে মুদিখানার দোকানে ক্যালকুলেটর নিয়ে তুমি ঢুকতে পারবা না। সো বুঝতে তো পারতেছো যে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন অনেক পারদর্শী হতে হবে। এই জন্য ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের পাশাপাশি তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন বলে এরকম না যে শর্টকাট ক্যালকুলেশন, এরকম না। মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা তত বাড়তে থাকবে। এখানে প্র্যাকটিসের খেলা একটা, যে কম সময় কে কত বেশি এমসিকিউ দাগাতে পারে, তোমার বেসিক কতটা স্ট্রং, তোমার তুমি কতটা জানো। এসব বিশ্ববিদ্যালয়গুলো আসলে এসব জানতে চায় না, সত্যি কথা। বিশ্ববিদ্যালয়গুলো জানতে চায় যে তুমি কত কম সময়ে তুমি আমার এখানে কত এমসিকিউ গুলো কারেক্ট করতে পারছো, এটাই জানতে চায়। তো এই জন্য তোমাকে এই জায়গাটাতে কম সময়ে বেশি এমসিকিউ কিভাবে দাগাতে হয়, এই জন্য তোমার পিছনে তোমাকে যা পরিশ্রম করা লাগে এটা তোমাকে করতে হবে। ভার্সিটি এসব দেখতে যাবে না, ভার্সিটি শুরুতে এতটুকু দেখবে যে 1 ঘন্টার সময়ের মধ্যে তুমি কত সঠিক এমসিকিউ দাগাইছো, তাদেরকে নিয়ে আমি আমার ভার্সিটি নেক্সট ব্যাচটা আমি পরিচালনা করবো। সো এখানে সময় অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আচ্ছা, এরপর একটু চিন্তা করো যে তার মানে আমাদের ভার্সিটি কটা হচ্ছে একটা সেফ জোন, যে তোমার জিপিএ দুটো মিলে তোমার জিপিএ 8 হোক, 8.5 হোক, 9 হোক, যেটাই হোক না কেন, তুমি অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নিতে পারবা। তবে একটা জিনিস মনে রাখবা, এই জায়গাটাতে তোমার কিন্তু জিপিএ এর জন্য একটা মার্কস কাটা যাবে, জিপিএ এর জন্য একটা ভালো মার্কস কাটা যাবে। তবুও তোমাদের স্বপ্ন যদি হয় ভার্সিটি, তাহলে অবশ্যই তোমরা তোমরা প্রিপারেশন নিতে থাকবা। এখন তার পাশাপাশি বিকল্প হিসেবেও তোমরা কোনো একটা সাবজেক্টকে বা কোনো একটা তোমার বিভাগকে তোমরা চুজ করে নিতে পারো। সেটা নিয়ে কথাবার্তা বলবো, যে তোমাদের যাদের হায়ার ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি এই তিনটার মধ্যে 2টাতে A+ মিস হয়ে যাবে, ভাইরা তোমরা প্লিজ ইঞ্জিনিয়ারিং থেকে সরে আসো। তুমি বলতে পারো যে ভাইয়া সার্কুলারে যদি দিয়ে দেয় যে হ্যাঁ তোমরা 18 পাইলেও তোমরা পরীক্ষা দিতে পারবা, 18 পাইলে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তবে তোমার A+ মিস মানে বোঝাই যাচ্ছে তোমার একাডেমিকের বেসিকের সমস্যা আছে। তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এ গিয়ে এত কঠিন কঠিন টপিক গুলো তুমি কিভাবে ওখানে গিয়ে তুমি 100% অ্যাকুরেসি দিয়ে অঙ্কগুলো করতে পারবা? তখন তুমি একটা প্রবলেম ফেস করবা। মেডিকেল নিয়েও বললাম, আর ভার্সিটিতে তোমাদের অবশ্যই সবার জন্য সেফ জোন থাকবে, যে তোমার জিপিএ যাই হোক না কেন, এসএসসি এইচএসসি মিলে তোমার যদি 8 থাকে বা 8 এর উপরে থাকে, তুমি অবশ্যই ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন নিবা। এবং আমাদের যে ভার্সিটি যে কোর্সটা আছে সেখানে আমরা কিন্তু এবার এমন ম্যাটেরিয়ালস দিচ্ছি, তোমাকে বাইরে থেকে ম্যাটেরিয়ালস কিনতে হবে না, কোনো ম্যাটেরিয়ালস কিনতে হবে না, এতটুকু বিশ্বাস রাখো। এবং আমাদের পুরো টিচার্স প্যানেল শুধুমাত্র তোমাদেরকে পড়াবে, আমাদের যে একটা কোর্স আছে শুধুমাত্র এখানে পড়াবে, এর বাইরে আর কথা পড়াচ্ছে না। অফলাইন যদিও আছে, অফলাইন আমরা পড়াই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই আমার জিপিএ যদি এরকম হয়ে যায় যে আপনার 8 আছে, মানে আমি কনফিডেন্স পাচ্ছি না ভার্সিটির জন্য, আমার জিপিএ ভাইয়া 2টা মিলে বলতেছি, আমার জিপিএ হচ্ছে 7+ আছে, আমার জিপিএ এমনও তোমার হতে পারে 8.50+ আছে, তোমার জিপিএ এরকম হতে পারে 9.00 এরকম হতে পারে। তাহলে ভাইয়া আমাদের জন্য কি বিকল্প কিছু আছে কিনা, বিকল্প কিছু আছে কিনা? দেখো, বিকল্প বলে আসলে কিছু নাই, বিকল্প বলে কিছু নাই, সবকিছুই তোমার প্ল্যানে থাকতে হবে। বিকল্প বলে তোমার কোনো কিছু চিন্তা করবা না, সবকিছুই তোমার প্যারালাল ড্রিম আকারে চিন্তা করবা। বিকল্প আকারে চিন্তা করা মানে কি বোঝায় বলতো, যে এটা হইলো না তাহলে ওইটাতে যাই, এরকম করা যায় না। প্যারালাল ভাবে চিন্তা করতে হবে। তুমি একই সাথে 2টার প্রিপারেশন নিচ্ছ, তুমি 2টাকে প্যারালাল ভাবে চিন্তা করো। তুমি একটাকে বেশি একটাকে কম দেখতেছ, তাহলে কিন্তু হবে না, 2টাকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই এই জন্য তোমার স্বপ্ন পূরণ করতে যখন তুমি যাবা, কখনো বলবা না যে আমার বিকল্প কি আছে, বিকল্প কথাটা ইউজ করা যাবে না, বলতে হবে প্যারালাল ড্রিম, যে ওইটার সমান্তরালে আমার আর কোনো স্বপ্ন আছে কিনা। তো সমান্তরালে যদি তুমি কোনো কিছু চিন্তা করো, একটা সমান্তরালে আছে, তুমি স্বপ্ন চিন্তা করতেছো, তার মানে তোমাকে 2টাকে একই সাথে চিন্তা করতে হবে। বুঝতে পারছো? তার মানে আজকে আমরা এমন একটা কি বলবো এটাকে টপিক নিয়ে কথা বলবো, যেটা তোমার প্ল্যান বি নয়, যেটা তোমার প্যারালাল ড্রিম হবে। এবং এটার অপরচুনিটি থেকে শুরু করে সবকিছু আমি তোমাদেরকে আজকের এই লাইভের মধ্যে তুলে ধরবো। মনে রাখবা, আজকের এই লাইভ থেকে তোমরা এক্সট্রা এত ইনফরমেশন জানবা যে এটা তুমি কখনো জানতা না। তো আজকে আমি তোমাকে কোনো বিকল্প নিয়ে কথা বলবো না, আজকে আমি তোমাকে প্যারালাল ড্রিম নিয়ে কথাবার্তা বলবো, যে তোমার রেজাল্ট যদি আশানুরূপ না হয় তাহলে তুমি এটার প্যারালাল ড্রিম হিসেবে কি চিন্তা করতে পারো, সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। তো প্রথমেই আমি তোমাদের ভাইয়াকে দেখে নিব, তোমাদের সুহাস ভাইয়া। তো আমি তাকে একটু ডেকে নিচ্ছি, আমরা 2জন মিলে এখন এই পুরো লাইভটা কন্ডাক্ট করবে। এবং আমি চাই তোমরা শেষ পর্যন্ত এই লাইভটাতে থাকো। বিশ্বাস করো, তোমার প্যারালাল ড্রিম কি হতে পারে সেটা আজকে আমরা তোমাকে দেখাবো।
এবং আমরা খুব বিশ্লেষণ করে তোমাকে দেখাবো যে এটা একটা প্যারালাল ড্রিম, এবং এই প্যারালাল ড্রিমটা আরো বেশি বিস্ফোরিত হবে যখন বাংলাদেশের যে টপ যে এডটেক গুলো আছে তারা যখন সবাই মিলে যখন এই সাইটটা নিয়ে কাজ করবে, তখন এটা একটা প্যারালাল ড্রিম হয়ে দাঁড়াবে। তো সহজ ভাইয়া। ওকে, আমি ধন্যবাদ যাচ্ছি তোমাদের কাব্য ভাইয়াকে তোমাদের সামনে কিছু সুযোগ সুবিধা, তোমাদের সামনের পরিকল্পনা নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে অ্যাডমিশন জার্নিটা এমন একটা জার্নি, এখানে অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী, যেহেতু আমরাও এটা ফেস করছি, তো আমাদের দেখা গেছে অ্যাডমিশন শেষ হওয়ার পরে বা ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন জানতেছি যে এই সুযোগগুলোও ছিল, যে ইন্টারমিডিয়েটের পরে এই সুযোগগুলো ছিল, সেগুলো আমরা জানতামই না। তো আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী এরকম অজানার মধ্যে থেকেই হয়তো সিদ্ধান্ত নিতে হয় বা নিতে বাধ্য হয় আসলে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে তোমাদের সামনে যত সম্ভাবনা আছে, যত রাস্তা আছে, সবকিছু তোমাদের সামনে ধীরে ধীরে দেখানো। তার মধ্যে একটা রাস্তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তোমার ভাবনায় কেন নার্সিং থাকা উচিত। আসলে নার্সিং সেক্টরটা বাংলাদেশের এমনভাবে এস্টাবলিশড হয়ে গেছে, কিন্তু এটার যে ইমপ্রুভমেন্ট হচ্ছে বা এখানে যে দেখা গেছে ভালো ভালো শিক্ষার্থীরা আসতেছে, এরা আসার ফলে এই সেক্টরটা কিন্তু নতুনভাবে ভাবার মতো সুযোগ তৈরি করে দিচ্ছে। দেখা যাচ্ছে যাদের মেডিকেলে হয় নাই, তারা বেশিরভাগ দেখা গেছে ঢাকা নার্সিং কলেজে গতবার চান্স পেয়েছে। সো তাদের এখানে দুই টাইপের স্টুডেন্ট পাওয়া যায়, আমি দেখছি। এটা হচ্ছে যে মেডিকেলে প্রিপারেশন নিয়ে তারা যারা সাকসেস হয় না, তারা নার্সিং এ চলে যায়, একই সাথে যারা শুরু থেকে নার্সিং এ প্রিপারেশন নেয়, এই দুই টাইপের স্টুডেন্ট এখানে সবচেয়ে বেশি। এরকম না যে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি নার্সিং হয়ে গেছে, এইরকম টাইপের স্টুডেন্ট একদমই পাওয়া যায় না। কারণ আমাদের ডিএনসি বেশ কিছু এখানে টিচার আছে, তাদের সাথে যখন কথা বললাম তাই বলছে এরকম দুই টাইপের স্টুডেন্ট আমরা এখানে দেখতে পাই। দুইটাই রাইট। অনেকে আছে শুরু থেকে এটাকে টার্গেট করে, আর অনেকে ব্যর্থ হয়ে যায়। তো এই জায়গাটাতে আমি বলবো যে যেহেতু এখানে গত কয়েক বছর ধরে ভালো ভালো স্টুডেন্টগুলো যাচ্ছে, সেক্ষেত্রে এই সেক্টরটার আসলে নতুনভাবে ভাবার সুযোগ আসছে, বা এই সেক্টরটার দেখবা যে আন্দোলন হচ্ছে, তাদের দাবি দেওয়া আদায় হচ্ছে, এবং সরকার থেকে ভালো ভালো ডিল করতেছে নার্সিং এর জন্য, বাইরের দেশের অপরচুনিটিগুলো সম্পর্কে জানা যাচ্ছে। সো আমি আজকে তোমাদের সামনে এক্সপ্লেন করব এই সেক্টরটার এ টু জেড, এখানে কি কি আছে, কি কি সুযোগ আছে, সুবিধা আছে, অসুবিধা কি কি, এগুলো নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। সো আমি দেখতে পাচ্ছি প্রশ্ন, হ্যাঁ, শিক্ষার্থীদের আচ্ছা ওকে, সবার আগে যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে যে নার্সিংকে তোমার কেরিয়ার ভাবনায় কেন রাখা উচিত, এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করতে চাই, সেটা নিয়ে আমি এখানে দুইভাবে আলোচনাটা করব যে তোমাদের কেরিয়ার ভাবনায় নার্সিং কেন থাকা উচিত। কারণ নার্সিং এর অপরচুনিটিটা দেশ এবং দেশের বাইরে দুইখানেই আছে, বরং দেশের বাইরে দেশের থেকেও বেশি অপরচুনিটি আছে। এটা হচ্ছে মূল কথা। আমাদের দেশে হয়তো নার্সিং সেক্টরটাকে একভাবে দেখা হয়, কিন্তু দেশের বাইরে এই সেক্টরটার এত অপরচুনিটি যেটা আমরা আসলে জানি না। সো আমরা এখানে নার্সিং কেরিয়ার ভাবনাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে নার্সিং এর কেরিয়ার ভাবনাটা কিরকম হতে পারে, আর দেশীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে কিভাবে আমাদের নার্সিং এর কেরিয়ার ভাবনাটা হতে পারে, এটা নিয়ে আমি আলোচনা করি। শুরুতেই আমি দেখাইতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি চায় যে আমি বাংলাদেশি নার্সিং কেরিয়ার করব, তাহলে এখানে কি কি অপরচুনিটি আছে। তোমরা জানো যে নার্সিং এ দুই ধরনের ডিগ্রি আছে, একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, আর একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। এটা কিন্তু অনার্স সমমান, ঠিক আছে, এটা হচ্ছে অনার্স সমমান। এবং এখানে শুধুমাত্র কারা পরীক্ষা দিতে পারবে, যাদের এইচএসসি তে সায়েন্সের, ঠিক আছে, যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে, শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরাই বিএসসি ইন নার্সিং এ পরীক্ষা দিতে পারে। তাহলে আর আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, আরেকটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং। সো আমি জাস্ট একটু এক্সপ্লেইন করতেছি, এই পর্যন্ত একটু জাস্ট ইয়া করো। তো এখানে কারা পরীক্ষা দিতে পারবে, ডিপ্লোমা ইন নার্সিং এ এখানে সায়েন্স, আর্টস, কমার্স, দ্যাট মিনস যে কোনো বিভাগের শিক্ষার্থীরা যদি নার্সিং পেশায় আসতে চায়, তাহলে তারা ডিপ্লোমা ইন নার্সিং এর মাধ্যমে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এখন বিএসসি ইন নার্সিং এটা যেহেতু অনার্স সমমান, এটা নিয়ে আমার একটু কথা বলতে হবে। অনার্স সমমান হওয়ার ফলে হচ্ছে অনার্স সমমান হইলে সুবিধাটা কি, অসুবিধা কি, ঠিক আছে। এই অনার্স সমমান হওয়ার কারণে, এই যে অনার্স সমমান, এটা বারবার বলতেছি যে অনার্স সমমান হওয়ার ফলে
যারা বিএসসি নার্সিং কমপ্লিট করবে, তোমরা জানো যে এই বছর কিন্তু বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে যে প্রথম হয়েছে যে ভাইয়াটা, উনি কিন্তু ছিল ঢাকা মেডিকেল কলেজের। সো ওনার কিন্তু মনে হয়েছে যে আমি আমার প্রফেশনটাকে চেঞ্জ করি, আমার মনে হচ্ছে আমি ওই প্রফেশনে, আমার মন চাচ্ছে যে আমি ওই প্রফেশনে যাব। সো উনি শিফট করছে, এবং দেখা গেছে বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ যারা প্রশাসন ক্যাডারে আসতেছে, দ্যাট মিন অ্যাডমিনিস্ট্রেশনে আসতেছে, তারা দেখা যায় যে বুয়েট, রুয়েট, কুয়েট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ভাইয়া আপুরা এখানে চান্স পায়। সো তারাও তাদের কেরিয়ার কিন্তু শিফট করতেছে। তো এই শিফট এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস একটা বড় অপরচুনিটি, ঠিক আছে, অবশ্যই। তো এই জন্য তারা এই পেশাগুলোতে শিফট করতেছে। তো যারা বিএসসি নার্সিং করবা, যেহেতু উনি ঢাকা মেডিকেল থেকে পররাষ্ট্র ক্যাডার হয়েছে, তোমরা যদি চাও যে আমি বিসিএস দিয়ে অন্য কোনো ক্যাডারে যাইতে চাই, আমি নার্সিং পেশায় থাকতে চাই না, ওকে, তোমার যাওয়ার সুযোগ আছে। তুমি যদি চাও যে আমি হচ্ছে বাংলাদেশের অন্য চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে চাই, সরকারি চাকরির পরীক্ষাগুলোতে, লাইক ব্যাংক, বিসিএস তো আছেই, পাশাপাশি অন্য শিক্ষক নিবন্ধন থেকে বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে সবগুলোতে তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাবা যদি তোমার বিএসসি নার্সিং থাকে। তার মানে এখন এই সময়টাতে তোমাদের যদি অপশন বেশি থাকতো, তোমাদের জন্য সুবিধা বেশি হইতো। সো তোমাদের যখন অনার্স শেষ হয়ে যায়, একটা ছেলে অনার্স শেষের পরে ধীরে ধীরে বেকারত্বের দিকে চলে যায় বা জব পায় না, প্রিপারেশন নেয়, তো তখন তার হাতে যত অপশন থাকবে সেটা কিন্তু তার জন্য ভালো। তুমি যদি বিএসসি নার্সিং করো, তোমার নার্সিং সেক্টরে তোমার তো ফ্যাসিলিটিস আছেই, সেটা নিয়ে আমি কথা বলবো সামনে, কিন্তু তুমি যদি চাও নার্সিং সেক্টরের বাইরে তুমি হচ্ছে অন্য কিছু চিন্তা ভাবনা করতে চাও, সেটাও কিন্তু তোমার করার সুযোগ থাকতেছে। এটা হচ্ছে বড় কথা। আরেকটা বড় কথা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে অনার্স সমমান ডিগ্রি কেউ অর্জন করতেছে, পাশাপাশি সরকার থেকে তো বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয় যাতে ছাত্ররা কম টাকায়, মানে বিনা টাকায় হলে থাকতে পারে, খাওয়া দাওয়ার সুবিধা পায়, পড়াশোনার বাবদ খরচ সব সরকার চালায়। কিন্তু শুধুমাত্র বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা, এই যে নার্সিং সেক্টরে যারা পড়াশোনা করে, এরা ফার্স্ট ইয়ার থেকে প্রথম মাস থেকেই কিন্তু একটা করে স্টেপ ইন পাওয়া শুরু করে। তার মানে একটা করে প্রতি মাসে একটা করে সম্মানী তারা পায়, এটা সরকার থেকে তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। সেটা যেটা দেওয়া হয় সেটা দিয়ে স্টুডেন্ট অবস্থায় সেটা অনেক বেশি। স্টুডেন্ট অবস্থায় আমরা জানি যে আমাদের কাছে একটা টিউশনি শেষ করে মাস শেষে যে বেতনটা আসে, এটাই কতটা খুশি লাগে। সেখান থেকে সরকার থেকে প্রতি মাসে তোমাকে টাকা দেওয়া হবে যে তুমি যেহেতু নার্সিং এ পড়াশোনা করতেছো, ওকে। এই সুযোগটা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, কোনোখানেই এই সুযোগটা নাই যেটা এই নার্সিং এ আছে। এই তথ্যটা হয়তো অনেকেই জানে না। মান্থলি কাছাকাছি প্রায় 2000 টাকার কাছাকাছি একটা স্টুডেন্টকে দেওয়া হয়, প্রতি মাসে এটা দেওয়া হয়। সো এই সুযোগটাও কিন্তু শুধুমাত্র নার্সিং এ পাচ্ছ। এখন আমি আসি যে তোমাদের যেহেতু বললাম যে নার্সিং এর বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং, এই দুইটা সেক্টরের কথা বললাম। জাতীয় পর্যায়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি কি সুযোগ সুবিধা আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে আর সুযোগ সুবিধা হচ্ছে আমাদের যে বিপিএসসি, বাংলাদেশ যেটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষা আয়োজন করে, ঠিক আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সামথিং এরকম কিছু একটা, এনারাই কিন্তু সরকারিভাবে নার্স নিয়োগ করে, যেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, এবং এনাদের বেতন কিন্তু অনেক ভালো। মানে একটা নবম গ্রেডে বা ফার্স্ট ক্লাস অফিসার আমরা বিসিএস দিয়ে যারা যুক্ত হয় তারা যে ধরনের বেতন পায়, এনারা কিন্তু সেই ধরনের বেতন দিয়ে শুরু করে ফেলে। তো সিনিয়র স্টাফ নার্সের জন্য কি করা লাগে? তুমি বিএসসি নার্সিং অনার্স যেহেতু শেষ করছো, এবার তোমাকে রেজিস্টার্ড নার্স, তুমি যে নার্স এটার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, রেজিস্টার্ড নার্স। সো সেটার পরে তুমি হচ্ছে এই বিপিএসসির মাধ্যমে তুমি সরকারিভাবে জবে সরাসরি ঢোকার সুযোগ পাচ্ছ, যেখানে তোমার প্রতিযোগী শুধু তোমার যারা নার্সিং পড়ছে তারাই, তাদের সাথে প্রতিযোগিতা করেই তুমি একটা সরকারি চাকরি পেয়ে যেতে পারো। এটা হচ্ছে সরকারিভাবে তোমার সুযোগ, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন সরকারি নার্সিং কলেজগুলোতে লেকচারার হিসেবে তুমি জয়েন করতে পারবা, ঠিক আছে। সেটার জন্য পরীক্ষা হয়, তোমার যোগ্যতা থাকা লাগে, সেখানে তোমার সুযোগ আছে। এছাড়াও বেসরকারি যেসব প্রাইভেট আমাদের কলেজ আছে বা হসপিটাল আছে, সেগুলোতেও ভালো স্যালারিতে তুমি জব করতে পারবা। কিন্তু আমাদের দেখা যায়, আমরা আসলে যেটা দেখে অভ্যস্ত যে নার্সরা হয়তো খুব কম টাকা স্যালারি পায়, নার্সদের কাজ হচ্ছে শুধু ইনজেকশন দেওয়া। আসলে এটা হচ্ছে কারা করে এরকম, যে বাংলাদেশে দেখবা সরকারি নার্সিং কলেজের থেকে
10 থেকে 15-20 গুণ বেশি আছে যে বেসরকারি নার্সিং কলেজ, যারা আসলে টাকা দিয়ে সার্টিফিকেট দেয়, সোজা কথা, পরীক্ষার হলে দেখা দেখি সুযোগ দেয়, টাকা দিয়ে সার্টিফিকেট দেয়, তো তারা আসলে স্কিল শেখে না। তো তারা কি করবে, তারা তখন এরকম মফস্বল শহরের যে নার্সিং কলেজগুলো বা হসপিটালগুলো আছে সেগুলোতে গিয়ে তারা হচ্ছে কম টাকায় চাকরি শুরু করে দেয়। তো আমরা তাদেরকে দেখে অভ্যস্ত, কিন্তু আসলে যে নার্সের কাজ কি এটা বাইরের দেশে যখন নার্স আমাদের দেশ থেকে চায় তখন কিন্তু তারা স্কিল দেখতে চায়, এবং যারা স্কিল থাকে যেই নার্সগুলো তাদেরকে বাইরের দেশে নিয়ে যায় এবং ভালো অ্যামাউন্টের, আমার জানা মতে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকার অ্যামাউন্টের দিয়ে তারা জব শুরু করে। সো আমি জাতীয় পর্যায়ের কথা বললাম, আরো অনেক সুযোগ সুবিধা আছে। আমি একটু বলতে চাই যাদের কেরিয়ার দেশের বাইরে নিয়ে, যে তোমরা চাও যে দেশের বাইরে শিফট হইতে, এটা আমি দেখছি লাস্ট কয়েক বছর ধরে যে ইন্টারমিডিয়েটের পরেই অনেকে যাওয়া শুরু করে দিছে। সো তোমরা যারা চাও যে আমরা অনার্স শেষ করে হচ্ছে বাইরের দেশে যাইতে চাই, তাদের জন্য আমি বলবো নার্সিং হচ্ছে তোমার একটা বেস্ট অপশন হইতে পারে, কারণ বাইরের দেশে এই সেক্টরের মানুষজনকে এত গুরুত্ব দেওয়া হয়। এবং দেখো আমরা যারা পাবলিক আমি কিন্তু খুলনা ইউনিভার্সিটি থেকে পড়ছি এবং আমার সাবজেক্ট হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো যারা হচ্ছে দেশে একটা সাবজেক্টের পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা করে দেশের বাইরে অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দেখা হয়, বা সেই সাবজেক্টটার আসলে বাইরের দেশে ওই দেশটার গুরুত্ব আছে কিনা, কারণ তোমাকে স্কলারশিপ দিবে সেই দেশের সরকার, তোমাকে টাকা দিবে, অবশ্যই তোমার মধ্যে কিছু দেখতে চাবে। কিন্তু সেই সেক্টরটাতে নার্সিং এমন একটা সেক্টর যেখানে বাইরের দেশে যদি তোমার স্কিল থাকে তোমাকে সহজেই ডেকে নেয়। আমাদের দেখি কি আমাদের প্রফেসরদের সাথে তোমার মেইল করা লাগে, অনেকের আছে 50টা 100টা মেইল করার পরও একটা ইউনিভার্সিটি তো হয় নাই, এরকমও হয়। কিন্তু নার্সিং এই জায়গাটাতে তুমি সুবিধাটা পাবা যে দেখা যাবে যে তোমার যদি স্কিল থাকে, যোগ্যতা থাকে, তুমি খুব দ্রুত বাইরের দেশে শিফট হয়ে যেতে পারবা। আমি এখন সেরকমই কিছু কয়েকজন মানুষের কথা বলবো যাতে তোমরা হচ্ছে অনুপ্রেরণা পাও যে বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? বাইরের দেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে সাজ্জাদ রানা ভাইয়া, ঠিক আছে? এই ভাইয়াটার নাম হচ্ছে সাজ্জাদ রানা। ইনি 2017-18 সেশনে শেরেবাংলা নগর নার্সিং কলেজ থেকে বিএসসি ইন অনার্স, যেটা বললাম বিএসসি শেষ করছিল। শেষ করার পরে উনি কিন্তু স্যালফোর্ড ইউনিভার্সিটি ইউকে, ঠিক আছে, আমি নাম লিখলাম না, স্যালফোর্ড ইউনিভার্সিটি ওকে, আচ্ছা আমি ইয়া দিয়ে লিখে ফেলছি, ওকে এটা থাক, সমস্যা নাই। স্যালফোর্ড ইউনিভার্সিটি ইউকে, সেখানে উনি এমএসসি করছে। এমএসসি করার পরে সেইখানে ইউকের যে মানে নার্স রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য কিছু পরীক্ষা থাকে, সেই পরীক্ষাটা দিয়ে বর্তমানে কিন্তু উনি ইউকের একজন রেজিস্টার্ড নার্স এবং ওখানকার পার্মানেন্ট উনি রেসিডেন্ট, ঠিক আছে? এই সাজ্জাদ রানা ভাইয়া, তো উনি কিন্তু গিয়েছে। আমার এটা এরকম শত শত হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এভাবে যাচ্ছে, দেশের বাইরে অলরেডি যাচ্ছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে আসলে এইভাবে যাওয়া যায়। তো সাজ্জাদ রানা ভাইয়ের কথা বললাম, এরপরে আরেকটা আপুর কথা বলবো। এনার সম্পর্কে বললে এনার এত বেশি ডিগ্রি, এগুলা মুখস্থ বলা খুব কঠিন, তারপরেও বলবো। ইনি হচ্ছে নাহিদা আক্তার আপু। ইনি হচ্ছে ঢাকা নার্সিং কলেজে ছিল এবং উনি ঢাকা নার্সিং কলেজ থেকে সিজিপিএ 4/4, মাত্র উনি 4/4 সিজিপিএ ট্র্যাক করছিল ঢাকা নার্সিং কলেজ থেকে। পরবর্তীতে উনি মাস্টার্স করছিল কিন্তু একটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটির নাম শুনবা, কুষ্টিয়াতে। সেখান থেকে উনি মাস্টার্স করছিল সায়েন্স অ্যান্ড ফুড টেকনোলজিতে। যেহেতু তোমার অনার্স শেষ হয়েছে, তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকেও কিন্তু মাস্টার্স করতে পারবা নার্সিং পড়ার পরেও। সো ওইখান থেকে সায়েন্স অ্যান্ড ফুড টেকনোলজি থেকে উনি মাস্টার্স এমএসসি শেষ করছে। শেষ করার পরে উনি দেশের বাইরে পাড়ি জমাইছে। উনি গ্লাসগো ইউনিভার্সিটি থেকে সেকেন্ড এমএসসি করছে, মানে দ্বিতীয় মাস্টার্স যেটাকে বলা হয়, সেকেন্ড এমএসসি করছে এবং সেটা করছিল হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, অ্যাডভান্স প্র্যাকটিসের উপরে। সেটা করার পরে উনি পেনসিলভেনিয়াতে পাড়ি জমায়, মানে দ্যাট মিনস ইউএসএ তে চলে যায় এবং সেখানে গিয়ে উনি ডক্টর অফ ফিলোসফি ইন নার্সিং এটার উপরে পিএইচডি করতেছে এবং বর্তমানে ইউএসএ তে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে উনি অবস্থান করতেছে। সো এগুলা কিন্তু রিসেন্ট কয়েক বছরের মধ্যেই আপু ভাইয়ারা গিয়েছে, ঠিক আছে? এই জন্য আমি এগুলো দেখাচ্ছি। এরপরে এখানে একজন ভাইয়াকে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি, যে নার্সের ড্রেস পরায় আছে, উনি হচ্ছে পদ্ম ভাইয়া। পদ্ম ভাইয়ার কথা বললে যেটা হবে যে উনি বাংলাদেশ থেকে বিএসসি শেষ করছে, অনার্স শেষ করছে, করার পরে উনি পিজি হাসপাতালে কিছুদিন কর্মরত ছিল। এরপরে উনি আইএলটিএস দিয়ে উনি ফিনল্যান্ডের একটা হাসপাতালে কর্মরত আছে
আছে বর্তমানে, তো উনি দেশের বাইরে আছে। এরপরে যদি আরেকজনকে দেখাই, এটা হচ্ছে জাহিদ হাসান শুভ ভাইয়া। এই ভাইয়াটা বর্তমানে মেলবোর্নে একটা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন শেষ করতেছে। পাশাপাশি এখানে নোমান ভাইয়াকে আমরা দেখতে পাই, যে আব্দুল্লাহ আল শেখ নোমান। এই নোমান ভাইয়াও কিন্তু অস্ট্রেলিয়াতে এখন একটা ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করতেছে, নোমান ভাইয়া। সো এই নোমান ভাইয়াও বাংলাদেশে বিএসসি ইন নার্সিং শেষ করে এরপরে দেশের বাইরে গেছে। এখন কথা হইলো, শুধু কি বিএসসি ইন নার্সিং করেই দেশের বাইরে যাওয়া যায়? ডিপ্লোমা করে কি যাওয়া যায় না? এই প্রশ্নটা আসতে পারে যে ভাই আমরা যারা সায়েন্স আর্টস কমার্স, আমরা তো আর্টস কমার্সের আছি, আমরা তো বিএসসি নার্সিং এ অ্যাপ্লাই করতে পারতেছি না, তাহলে ডিপ্লোমা করে কি দেশের বাইরে যাওয়া যায়? রাইট, তুমি একদম ঠিক জায়গায় প্রশ্নটা করছো। ডিপ্লোমা করে যে দেশের বাইরে যাওয়া যায় তার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের টুম্পা আপু। উনি যশোর নার্সিং কলেজে ছিল। আমি এখানে প্রশ্নটা দিয়ে দিছি, ডিপ্লোমা করে কি দেশের বাইরে যাওয়া যায় কিনা। এই যে এটা হচ্ছে টুম্পা আপু। এই টুম্পা আপু কিন্তু দেখো, টুম্পা আপু এনি যশোর নার্সিং কলেজে পড়াশোনা করতো, এবং যশোর নার্সিং কলেজ কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং এ উনি পড়াশোনা করতো, নট বিএসসি ইন নার্সিং। এখন ডিপ্লোমা থেকে তোমার ডিপ্লোমা করলে কিন্তু তুমি অনার্স ডিগ্রি পাচ্ছ না। তাহলে তোমার যদি অনার্স ডিগ্রি প্রয়োজন হয়, ডিপ্লোমা করতেছো, তোমার কি তাহলে অনার্স ডিগ্রি পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে? না। যারা ডিপ্লোমা করবা, তোমরা ডিপ্লোমা করার পরে পোস্ট বেসিস গ্রাজুয়েশন নামে একটা কোর্স আছে, সেটা 1.5 থেকে 2 বছর লাগে। এটা করার ফলে তুমি কিন্তু অনার্স সমমান ডিগ্রি পেয়ে যাবা। সো চিন্তার কারণ নাই। তো টুম্পা আপু যশোর নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন নার্সিং এ ছিল। সেখান থেকে ডিপ্লোমা ইন নার্সিং শেষ করে উনি ঢাকার এভার কেয়ার যে হাসপাতাল আছে সেখানে উনি ফর্মার নার্স হিসেবে যুক্ত ছিল। পরবর্তীতে তিনি আইএলটিএস দিছে, এবং পরবর্তীতে এখন বর্তমানে উনি নিউ ইয়র্কের একটা বিশ্ববিদ্যালয়ে উনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতেছে, এবং পরবর্তীতে উনি অলরেডি মেবি পিএইচডি করা শুরু করে দিয়েছেন। সো এটাও সম্ভব। এইখানে দেখো, তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তারপরেও তুমি বেকার থাকতে পারো। আবার তুমি একটা কি বলে জাতীয় বিশ্ববিদ্যালয়, যেগুলো আমাদের সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বলা হয়, এগুলা থেকে পড়ে অনেকে বিসিএস ক্যাডার হচ্ছে। তার মানে এখানে ডিপেন্ড করতেছে তোমার নিজেকে কোন জায়গায় দেখতে যাচ্ছ, সেটা তোমাকেই ওই জায়গায় পৌঁছাইতে হবে। তোমাকে কেউ পৌঁছাই দিবে না, একটা বিশ্ববিদ্যালয় তোমাকে সেই জায়গায় পৌঁছে দিবে না। সে তোমাকে কিছু ফ্যাসিলিটিস দিবে, কিছু সুযোগ সুবিধা দিবে, বাকিটা কিন্তু নিজের কাছে। ঠিক আছে? সো এটা পুরোপুরি নিজের কাছে। তুমি ডিপ্লোমা পড়েও দেশের বাইরে যাইতে পারবা। এটা টুম্পা আপুর কথা বললাম। এছাড়াও আরো অনেক অনেক স্টুডেন্ট, এগুলা দেখাইলে অনেক সময় চলে যাবে। আমি জাস্ট দেখানোর জন্য, যে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের, যে তোমরা চাইলে যে নার্সিংকে একটা কেরিয়ার ভাবনায় রাখতে পারো, সেজন্য এটা দেখানোর উদ্দেশ্য। এছাড়াও আমি আরো কয়েকজন দেশের ক্ষেত্রে দেখাবো যে দেশের অভ্যন্তরে কেরিয়ার গড়ার সুযোগটা কিরকম। এখানে দেখতে পাচ্ছ যে আরমিনা হক মুমু, এটা এই আপুটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজেরই, এবং রিসেন্টলি উনি 41তম বাংলাদেশ আর্মি, আমাদের যে সেনাবাহিনী আছে এখানে কিন্তু নার্সদের বিশাল একটা সুযোগ আছে। তো উনি হচ্ছে বাংলাদেশ আর্মির স্বল্পমেয়াদী যে কোর্স ছিল সেখানে পরীক্ষা দিয়ে টিকছে, এবং টেকার পরে উনি কিন্তু সেখানে লেফটেন্যান্ট পদে যোগদান করতেছে। লেফটেন্যান্ট অফ আর্মি, এই পদটাতে সরাসরি উনি নার্স হয়েও যোগদান করার সুযোগ পাচ্ছে। সো তুমি কোনো ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকতেছ না। এইগুলা হচ্ছে তার উদাহরণ, যে উনি কিন্তু লেফটেন্যান্ট হওয়ার সুযোগ পাইলো, নার্স হওয়ার পরেও ঢাকা নার্সিং কলেজ থেকে পড়ার পর উনি লেফটেন্যান্ট সমমান একটা সম্মান পাইলো। ঠিক আছে? লেফটেন্যান্ট অফ আর্মি হইতে পারলো। এছাড়াও দেখা যায় যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক ভাইয়ারা এএসপি হয়, অনেকে হচ্ছে উপপরিদর্শক হয় পুলিশের, মানে এসআই হয়, এরকম আমরা কিন্তু দেখি। তো এখানে একটা ভাইয়ার কথা, নিলয় ভাইয়া, ইনি কিন্তু বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক হয়েছে। ইনি ময়মনসিংহ নার্সিং কলেজে ছিল, সেখান থেকে পড়ার পরেও উনি হচ্ছে পুলিশ এই পেশাতে আসতে পারছে। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে নার্সিং থেকে তুমি কত দিকে মুভ করতে পারতেছো, এইটা তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আশা করি আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি, তোমরা হয়তো বুঝতে পারছো যে কত দিকে মুভ করা সম্ভব। আর এই জন্য আমি বলবো, আজকে একটা রাস্তা নিয়ে কথা বললাম, এইভাবে অনেক অপশন আছে তোমার এই অ্যাডমিশন টাইমে। তবে এই অপশনটাকে, আজকের যে অপশনটা বললাম, এটা হয়তো তোমাকে নতুন করে ভাবা উচিত যে এই সেক্টরটাকেও তুমি রাখতে পারো। ওকে, আচ্ছা দেখো, বিগত বছরে যদি তুমি বলো যে ভাই বন্দিবাসের কোনো সফলতা আছে কিনা, আমরা বলবো প্রথম বছরে আমরা যে সফলতাটা দেখিয়েছি এটা তুমি অন্য কথা পাবা না। এটা আমরাও আশা করি নাই এতটা ভালো করবে আমাদের শিক্ষার্থীরা। যে জাতীয় মেধায় 10 জনের মধ্যে 4 জনে ছিল আমাদের এই বন্দিবাসলার নার্সিং ড্রিমার্স প্ল্যাটফর্মে, এবং জাতীয় মেধায় 5ম, 7ম, 8ম
এই এবং দশম এই চারটাই হচ্ছে আমাদের। আমরা কিন্তু বলতেছি না প্রথমটা আমাদের, অলরেডি 5-10টা প্রতিষ্ঠান দাবি করছে প্রথমটা ওদের, কিন্তু আমরা বিভিন্নভাবে সোর্স করে জানতে পারছি যে প্রথম হয়েছে সে কোনো কোচিংই করে না, ঠিক আছে। সো এটা যারা আমাদের, আমি বলতেছি এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। তো সফলতাটা কখনো মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আসলে আমরা এটাকে মনে করি যে সেরা 100 জনের 24 জন হচ্ছে বিএনসি, রাইট। জাস্ট আমাদের নার্সিং ডিপার্টমেন্ট, আমরা যদি বলি বন্দি পাঠশালা ক্লাস করছে কতজন, হয়তো বা এখানে সংখ্যাটা 100 জনের মধ্যে 100 জনই হবে, কিন্তু আমরা এখানে একটু স্পেসিফিক করছি যে 100 জনের মধ্যে বন্দি পাঠশালা নার্সিং ড্রিমার্সে পেইড ব্যাচে কয়জন, পেইড ব্যাচের আমাদের 24 জন স্টুডেন্ট ছিল। এটা আমরা মনে করি। এবং নার্সিং সেক্টরে যে এক্সাম হয় সেখানে কিন্তু যারা টপ করে, টপ 100 জনের মধ্যে থাকে, ওরা সবাই প্রথমে চয়েস দেয় হচ্ছে ঢাকা নার্সিং কলেজ। ঢাকা নার্সিং কলেজ সবসময় সবার স্বপ্নের জায়গা থাকে। তো সেখানে 100 জনে 24 জন আমাদের স্টুডেন্ট আমাদেরকে প্রতিনিধিত্ব করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এখন বলি যে তোমরা কারা পরীক্ষা দিতে পারবে, তুমি কেন এটাতে পরীক্ষা দিবা, তোমার রেজাল্টটা কি থাকা উচিত একটু খেয়াল করো। তুমি যদি বিএসসি নার্সে, তুমি যদি সায়েন্সের হয়ে থাকো, অবশ্যই বিএসসি নার্সিং এর কথা আমি বলবো। তুমি যে কোনো একটা এক্সাম দিতে যাবে, হয় বিএসসি বা ডিপ্লোমা। তো বিএসসি যদি দিতে চাও, তোমার দেখো এসএসসি এবং এইচএসসি তোমাকে 3 পয়েন্ট থাকতে হবে, জিপিএ 3 থাকতে হবে, বা দুইটার যোগফল 7 থাকতে হবে। আমি জানি তোমরা যারা লাইভ করতেছো তোমাদের প্রত্যেকের জিপিএ 7 এর উপরে থাকবে, তার মানে তুমি অবশ্যই এখানে পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, আর জীববিজ্ঞানে জিপিএ 3 থাকতে হবে। তুমি আইএমএ ফেল করো নাকি পাস করো এটা দেখার সময় নেই, কিন্তু বায়োলজিতে 3 থাকতেই হবে, 3 থাকতে, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী বায়োলজিতে 3 থাকে, রাইট, ঠিক আছে। তার মানে দেখো যে তোমাদের যাদের রেজাল্ট নিয়ে তোমরা চিন্তার মধ্যে পড়ে গেছো, বিকল্প একটা রাস্তা খুঁজতেছো, বিকল্প রাস্তা নাই, বারবার বলছি এটা হচ্ছে একটা প্যারালাল ড্রিম, রাইট, প্যারালাল ড্রিম তোমার, নট বিকল্প। ওকে, এরপর আসে যারা ডিপ্লোমাতে দিবে, যারা আর্টস কমার্স থেকে দিবে, আর্টস কমার্স সায়েন্স সবাই এখানে দিতে পারে, এখানে সায়েন্স স্টুডেন্ট দিতে পারে, আর্টস কমার্স সায়েন্স, তো মূলত এখানে আর্টস কমার্স স্টুডেন্ট বেশি দেয়। তো তাদের ন্যূনতম জিপিএ 2.50 থাকা লাগবে, এবং দুইটা মিলে 6 হবে। তো 6 না এরকম কি কেউ আছো? কেউ তো নাই, সবাই আছো। তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং একটা নিউজ দিই, স্কলারশিপের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওটা আমি বলছি, আবার বলা একমাত্র বাংলাদেশের, এটা যদি বলা হয় বাংলাদেশে একমাত্র কোনো বিশ্ববিদ্যালয় বা একমাত্র কোনো জায়গা আছে কিনা যেটাতে শিক্ষার্থীরা ভর্তি প্রতি মাসে একটা বৃত্তি পাবে, একটা স্কলারশিপ পাবে, এটা নার্সিং প্রতি মাসে, এবং প্রত্যেকেই পাবে। বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সকল শিক্ষার্থীরা একটা প্রতি মাসে পাবে। ফার্স্ট ইয়ার থেকে শুরু হয় 1700 টাকা থেকে শুরু হয়, 2000 টাকা পর্যন্ত, 2100 টাকা পর্যন্ত চলে যায়। তার মানে দেখো যে তো অনেকে বলে না যে ভাইয়া আমি ভর্তি হওয়ার পর আমার বাবা মা কি আমাকে চালাতে পারবে? কেন পারবে না? দরকার নেই তোমার বাবা মাকে চালানো, এতদিন চালাতে নার্সিং এ তুমি স্বাবলম্বী হয়ে যাবে, তুমি নার্সিং এ স্বাবলম্বী হয়ে যাবে, কারণ ওখানে হলে থাকা কিন্তু ফ্রি, ঠিক আছে। আর যে টাকা দিবে এটা দিয়ে হলের খাবার এমনিতেই আমাদের দেখা যায় সরকার বিভিন্ন অনুদান দেয়, টাকা কম লাগে, তো এই টাকায় তুমি 1 মাস চলে যাবে ইনশাআল্লাহ। তো এটা বুঝতেই পারতেছো যে এখানে অনেক অপরচুনিটি আছে। এই অপরচুনিটি আমরা আসলে বলি না, আমরা আসলে জানি না, রাইট। আমি যখন জানা শুরু করলাম তখন আমি নিজে অবাক হইলাম যে আচ্ছা, আমি তো তাহলে আমার শিক্ষার্থীদেরকে আমি অনেক আগে থেকে বলতে পারতাম যে তোমরা বিকল্প হিসেবে, তোমরা বিকল্প বা তোমাদের প্যারালাল ড্রিম হিসেবে তোমরা কেন নার্সিং কে বেছে নিচ্ছ না? কিন্তু অনেক অপরচুনিটি, এবং বাংলাদেশে এখন যে পরিমাণে মানে স্বাস্থ্য খাতে যদি বলি, যে পরিমাণে মেডিকেল কলেজ হচ্ছে, যে পরিমাণে হাসপাতাল হচ্ছে, নার্সিং এর চাহিদা ডে বাই ডে বাড়তেছে। এবং ডক্টর ইউনূস আসার পরে কিন্তু নার্সদের নিয়ে কিন্তু সবার প্রথমে কথা বলছিল, কারণ উনি বাইরের দেশ সম্পর্কে জানে, বাইরের দেশের কালচার সম্পর্কে জানে। উনি আমাদের জাপান যে পরিমাণ, বা মধ্যপ্রাচ্য বা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এরা যে পরিমাণ নার্স বাংলাদেশ থেকে চায়, আমরা সেই পরিমাণ স্কিল নার্স প্রোভাইড করতে পারি না। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য নার্স বের হয়, কিন্তু স্কিল নার্স কতগুলো বের হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রাইভেট নার্সিং কলেজগুলো থেকে অসংখ্য নার্স শুধু সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে, কোনো স্কিল জানতেছে না, এরকমও আছে নাকি। সো আমাদের দরকার স্কিল নার্স। তোমরা যারা আসবা নার্সিং সেক্টরে চিন্তা করতেছো, এই চিন্তা করে আসবা যে আমার নিজেকে স্কিল বানাইতে হবে, আমি স্কিলফুল হলে আমার চাহিদা অটোমেটিক দেশের বাইরে তৈরি হবে, ঠিক আছে। আমরা দিতে পারতেছি না, যে কোনো জায়গায় যাও, তুমি ভার্সিটি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি বিভাগ পরিবর্তনে যাও, তুমি যেখানে যাও, তোমাকে নিজেকে হচ্ছে ডেভেলপ ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ড তোমাকে নিজেকে বানাতে হবে, বুঝছো? তার মানে আমরা তো বুঝতে পারছি যে আমাদের নার্সিং এ পড়ার যোগ্যতাটা কথায়। আচ্ছা, এবার যদি বলা যায় বন্দিবাসের টিচার্স প্যানেল কারা, আমাদের এই লাস্ট আওয়ার, আমাদের কিন্তু এই কোর্সের নাম হচ্ছে টার্গেট নার্সিং। হ্যাঁ, আমাদের যেমন টার্গেট ডিও আছে, টার্গেট ডিএমসি আছে, ঠিক একই প্যাটার্নে আমরা রাখছি হচ্ছে টার্গেট নার্সিং। তো আমি যদি নরমালি বলি, বাংলাদেশে একমাত্র যদি তুমি কম্বাইন্ড কোন একটা কোর্স চিন্তা করো ভার্সিটির জন্য, সেটা হচ্ছে টার্গেট ডিও 5.0। একই রকম ভাবে বাংলাদেশে যদি তুমি একমাত্র একটা বিশ্বস্ত এবং জনপ্রিয় তুমি কোর্সের কথা বলো, তাহলে এটা অবশ্যই টার্গেট নার্সিং এর দিকে যাচ্ছে।
এবং এখানে যদি তুমি বলো যে এই প্ল্যাটফর্মটাকে কে চালাচ্ছে, সরাসরি বলবে এটা আমি স্বয়ং চালাচ্ছি। ঠিক আছে, তোমাদের কাব্য ভাইয়া ক্যাপ্টেন হিসেবে যুক্ত আছে, যে ঠিক আছে আমি ক্যাপ্টেন, ঠিক আছে, তাও আমি শিক্ষার্থীদেরকে এই অপরচুনিটিগুলো জানাবো, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমি লাইভগুলো করতেছি। আচ্ছা, আমাদের এখানে টিচার্স প্যানেলে কারা থাকবে? জিকে কুইন ফারিয়া আপু, ইংলিশে তোমাদের মানিক ভাইয়া যারা ক্লাস তোমার সবাই করছো, বাংলাতে তোমাদের মাহিম ভাইয়া, ম্যাথে আমিও থাকবো এবং তোমাদের সাকলাইন ভাইয়াও থাকবে। তবে আমি ক্লাসের থেকে তোমাদেরকে যে পরিমাণ বেশি গাইডলাইন দেবো তোমরা চিন্তা করতে পারবে না। বায়োলজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এগুলো কারা ক্লাস নেবে? এগুলো হচ্ছে আমাদের ডিএনসি ভাইয়া পুরো ক্লাস নেবে। এবং এর বাইরে আমাদের নূর ভাইয়া আছে, দেবাশিস ভাইয়া আছে, আমাদের আরো কি নাম যেন ওটা, এবং আচ্ছা বাংলাদেশের জাতীয় মেধায় কিন্তু প্রথম হয়েছিল 2023 সালে একটা তোমাদের আকি আপু আছে, সে কিন্তু তোমাদের সাথে সরাসরি এই কোর্সে থাকবে এবং পূর্ণাঙ্গ গাইডলাইন থেকে শুরু করে বায়োলজির দায়িত্ব কিন্তু তোমাদের আকি আপু নিচ্ছে। এবং আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য যে টিচারগুলোকে দেওয়া হয়েছে এনারা এইটার জন্য বেস্ট, আমরা যাচাই বাছাই করে এখানে সিলেকশন করি। আর তোমাদের ভাইয়ের উপরে আশা করি তোমাদের আস্থা আছে, তো সে যেহেতু এটার দায়িত্ব নিছে, আশা করি তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। আমাদের টিচার্স প্যানেলে যদি তুমি বলো কারা, এটা মনে রাখবা বিপি। আমি এর আগে যখন আমাদের প্রথম কোর্সটা ছিল, আমাদের শিক্ষার্থীরা একটাই বলছিল, ভাই আমরা অন্য কোথাও গিয়ে আমরা ক্লাসে মজা পাই না, কেমন যেন মনে হয় তারপরে কোনো একটা ল্যাকিংস আছে। তো যখন আমরা প্রথম যে কোর্সটা আমরা নামিয়েছিলাম লাস্ট আওয়ার, এখানে এত পরিমাণে শিক্ষার্থী যুক্ত হয়েছিল, আমরা নিজেরা অবাক হয়ে গেছিলাম। প্রায় 2000 প্লাস, এবং আমাদের দুইটা কোর্স মিলিয়ে প্রায় 3500 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত ছিল। তো আমরা জানি যে অনেক শিক্ষার্থী খুব আফসোস করছে, ভাই আমরা 10,000 8,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি, এখন তো চাইলেও আসলে আপনাদের কোর্সে যেতে পারতেছে না। কেন? কারণ ভাই আমি তো টাকা দিয়ে ফেলছি। কারণ আমরা জানি যে নার্সিং এ সব টাইপের স্টুডেন্টরাই সাধারণত এখানে কোচিং এ আসে। আমরা সবার কথা ভাবি, আমরা সবার কথা ভেবে আগাচ্ছি। আচ্ছা, এটা কেন একটা পূর্ণাঙ্গ কোর্স? অ্যাকচুয়ালি আমি বইগুলো আনতে ভুলে গেছি। মনে রাখবা, আমাদের নার্সিং এ তুমি যদি প্রিপারেশন নাও, তোমার সাবজেক্ট রয়েছে, আমি একটু সাবজেক্টের নাম বলি, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গণিত, এই যে 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে আলাদা আলাদা কনসেপ্ট বুক। আমাদের টার্গেট ডিউর কনসেপ্ট বুকগুলো দেখছো না? বইয়ের দায়িত্ব আমি নিয়ে নার্সিং এর সকল বই আমি উঠে ফেলেছি 1 বছরের মধ্যে। এর বাইরে তুমি বিগত 10 বা 15 বছরে আসা প্রশ্ন ব্যাংক পাবা, এবং তুমি বাসায় অনেকগুলো প্র্যাকটিস করার জন্য মডেল টেস্ট বুক পাবা, এবং টাইম ম্যানেজমেন্টও তুমি করে ফেলতে পারবে। ওএমআর বুক পাচ্ছ। তো বুঝতে পারছো আমাদের টার্গেট ডিউ কোর্সের মধ্যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি তারই একদম ধারাবাহিকতা আমরা কিন্তু আমাদের টার্গেট নার্সিং সেম ভাবে রাখতেছি। কারণ আমাদের কোর্সের আমরা ভ্যালুটাকে একই রকম চিন্তা করতেছি, যে একই রকম থাকবে। বুঝতে পারছো? তার মানে এটাই তোমার একমাত্র পূর্ণাঙ্গ প্রস্তুতি, মানে তোমার পূর্ণাঙ্গ এই কোর্সটার মধ্যে এত কিছু আছে, তোমার বাইরে থেকে আসলে কোনো ম্যাটেরিয়াল কিনতে হবে না, তোমার কিছু কিনতে হবে না। এবং আমাদের শুধু এটা না, এটা পূর্ণাঙ্গ সমাধানের আরেকটা বড় কারণ হচ্ছে যে তোমাদের কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে, এবং প্রতিদিন যেই ক্লাসটা করবা পরের দিন সেটার উপরে ডেইলি এক্সাম। কারণ তুমি ক্লাস করলা, নিজে পড়লা, পড়ার পরে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে সেটা আইডেন্টিফাই করা জরুরি। এই জন্য কিন্তু আমরা ডেইলি এক্সাম রাখছি। ইভেন তোমার 1 মাস পর পর পুরো 1 মাসের সিলেবাসের উপরে মান্থলি এক্সাম থাকবে, পাশাপাশি তোমাদের সাবজেক্টিভ ফাইনাল থাকবে, মডেল টেস্ট থাকবে। সব কিছু মিলায় আমরা এটা নার্সিং এর একটা পূর্ণাঙ্গ সমাধান কিভাবে করা সম্ভব। এবং তোমাদের গাইডলাইন সেশন থাকবে, স্পেশালি গাইডলাইন সেশন, মান্থলি গাইডলাইন সেশন থাকে, সিক্রেট লাইভ ক্লাস থাকবে শেষের দিকে। এই সব কিছু মিলে নার্সিং এর পূর্ণাঙ্গ সমাধান হচ্ছে টার্গেট নার্সিং। ডিএনসি ভাইয়া আপুদের কাছে সরাসরি তুমি একদম সাজেশন নিতে পারবে কি করবো না করবো। আমাদের জুম সেশন হয় এখানে, তো আমার কাছে মনে হয় তুমি একটা পূর্ণাঙ্গ সমাধান ইনশাআল্লাহ পাবা। ঠিক আছে, এটা নিয়ে একদমই চিন্তা। আর আরেকটা কথা বলতে চাই যে আমাদের যেহেতু বন্দি পাঠশালা থেকে জাস্ট গত বছরই হচ্ছে আমাদের নার্সিং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তো সেখান থেকে হয়তো এখনো আমাদের ফোনে অনেক মেসেজ আসছে যে ভাইয়া আপনাদের নার্সিং কোর্স আছে, এটা আমরা জানতাম না। সো আমি আশা করি তোমরা আমাদের এতটুকু হেল্প করবা যে তোমরা যারা নার্সিং এ হয়তো আসবা না বা অন্য কোনো চিন্তা ভাবনা আছে, কিন্তু তোমাদের বন্ধু বান্ধব হয়তো আছে যারা নার্সিং নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তাদের কাছে এটা পৌঁছে দিও যে বন্দি পাঠশালা কিন্তু নার্সিং অ্যাডমিশন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য টার্গেট নার্সিং কোর্সটি খুলেছে। এখন একটু তোমাদের পরীক্ষার সিলেবাসটা বলি, অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার সিলেবাস জানো না। দেখো বিএসসি নার্সিং এর জন্য আমি এই পার্টটা বিজ্ঞান 40, মানে কি তুমি অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে আসছো, এবং এখানে কিন্তু কঠিন টপিক গুলো আসে না। কোন টপিক গুলো আছে তুমি না জানো, এটা আমরা জানি। ঠিক আছে, কি কি পড়া লাগবে সেগুলো নিয়েই কিন্তু কনসেপ্ট তৈরি করতে হবে। 10 মার্ক। তারপর দেখো বাংলা, ইংরেজি, গণিত, এবং তোমার স্ট্রং জোন হচ্ছে এটা। এখন দেখো তোমার এই যে বাংলা, ইংরেজি, গণিত আছে, এইখানে বাংলা, ইংরেজি, জিকে, এখান থেকে তুমি যে প্রিপারেশনটা নিতে পারবে, এটা তুমি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তুমি ক্র্যাক করতে পারবা।
বুঝতে পারছো? কারণ এখানে আমরা তোমাকে বেসিকটা দেবো, তুমি এটা দিয়ে কিন্তু অনেক জায়গাতে ক্র্যাকও করতে পারবা। এবং মজার বিষয় বলে, আমাদের নার্সিং এর এক স্টুডেন্ট, সে চিটাগাং ইউনিভার্সিটির তোমার আর্টসের না কমার্সের একটা সাবজেক্টে সে বাংলা ইংরেজি টিকছে। এবং আমরা এতটাই খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ, সে বলছে ভাইয়া যথেষ্ট আপনারা আমাদেরকে হেল্প করছেন। তার মানে আমরা তোমাদেরকে অবশ্যই এতটাই তোমাদেরকে আমরা ডিটেলস পড়াবো, আশা করা যায় যে তোমরা ভালো কিছু করতে পারবা। আর এখানে আরেকটু বলে রাখি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি গণিত, আর এখানে পিসিবি বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর সাধারণ জ্ঞান, এটা হচ্ছে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমাদের ক্ষেত্রেও তাই। এখানে শুধু বিজ্ঞানের জায়গায় সাধারণ বিজ্ঞান, হ্যাঁ সাধারণ বিজ্ঞান লেখা, বাকি মার্ক ডিস্ট্রিবিউশন একটু ভিন্নতা। কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা টপিক কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রেও সেম, বিএসসি এর ক্ষেত্রেও সেম। এখন এতটুকু বলে রাখি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই যে তিনটা সাবজেক্ট আছে, এটা কিন্তু তোমাদের, আমরা চাই আমাদের স্টুডেন্টগুলো যারা নার্সিং এর প্রস্তুতি নিবে, এরা নার্সিং এর পাশাপাশি এরা যদি মনে করে যে আমি নার্সিং এক্সাম তো একটু দেরিতে হবে, দরকার হলে একটু দেরি হয়, তো আমি তার আগে যেসব ভার্সিটি পরীক্ষা হবে সেগুলোতে যদি অংশগ্রহণ না করি খারাপ লাগবে না। আমরা নার্সিং কোর্সটা এমনভাবে সাজাইছি যাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই সাবজেক্টগুলোকে আমরা শুরুর দিকে তোমাদের অধিকাংশ সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা আমাদের গতবারে যেরকম বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছিল এই নার্সিং কোর্সটা করার মাধ্যমেই। তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটার পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি এখান থেকে নিতে পারবা। শুধু তোমাকে যেটা করতে হবে যে নার্সিং এর জন্য আমরা তোমাদের সাধারণ জ্ঞান বলো, বাংলা বলো, ইংরেজি বলো, যে গ্রামারগুলো লাগে ভার্সিটির জন্য, এখানে কিন্তু নার্সিং এর ক্ষেত্রে সেম জিনিসে পড়ানো হয়, সিলেবাস সেম হইতে পারে, কোশ্চিনের একটু প্যাটার্নটা ভিন্ন থাকে। সো কোশ্চিনের প্যাটার্ন ভিন্নতার কারণে তোমাকে কি করতে হবে, তোমাকে আলাদাভাবে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। সাপোজ তোমাকে আজকে একটা টপিক পড়ানো হলো যে রাইট ফর্ম অফ ভার্বস ইংলিশের, তো নার্সিং এর জন্য যেই কোশ্চিনগুলো আসে, যেই প্যাটার্নটা আসে, সেটা তো তুমি পড়বাই, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে সেগুলো কিন্তু আমরা হোমওয়ার্ক দিয়ে দিই যে এইগুলো তোমরা পড়ে ফেলবা। তো সেগুলো তোমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কোশ্চিনগুলো আসে এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে, তাহলে কিন্তু দেখো তুমি একই সাথে নার্সিং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারবা। আর এটার ফলে লাভটা কি হবে, নার্সিং এর কোশ্চিন যদি একটু কঠিনও আসে তারপরেও তুমি পেরে যাবা, কারণ তুমি ভার্সিটির প্রস্তুতি পাশাপাশি নিয়ে ফেলছিলা। সো যারা এই যে ঢাবি খ বা বিভাগ পরিবর্তনেও আমাদের নার্সিং এর যারা আসবে তারা যাতে ট্রাই করতে পারে যে আমি কেন এই সুযোগটা মিস করব, যেহেতু আমার সুযোগ আছে, সেজন্য আমি সেদিকেও যাতে মুভ করতে পারি, এই জন্য আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এইগুলা শুরুর দিকে বেশি বেশি ক্লাস রাখবো তোমাদের জন্য। তোমাদের এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানো, নেগেটিভ মার্ক নাই, কোনো নেগেটিভ মার্ক নাই। এজন্য 100 এমসিকিউ দাগাইতে হবে। আচ্ছা, পরীক্ষা ধরুন এমসিকিউ থাকবে, মার্কস হচ্ছে 100, 5 নম্বর চলে যায়, আমাদের 5 নম্বর পেলে চলবে না, আমাদেরকে চান্স পাইতে হবে। আমরা এটা দেখতে যাব না, এটা আমরা দেখবো না। সময় হচ্ছে 1 ঘন্টা, এবং আমরা নার্সিং এর অনুরূপে অনেক এক্সাম নেবো শেষের দিকে, সেটা নিয়ে তোমরা একদমই চিন্তা করবে না। এটা গেল তোমার ডিপ্লোমা, বিএসসি আসলে সেম, বিএসসি সেম, এখানে আসলে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, সেম। আচ্ছা, আমার একটা লাইন বিকল্প বলে আসলে কিছু নাই। দেখো, নার্সিং কোনো প্ল্যান বি না, এটা কোনো প্ল্যান বি হতে পারে না, আমরা বলতে চাই না। হ্যাঁ, বরং এটা তোমার প্যারালাল ড্রিম। বুঝতে পারছো? তুমি অন্যান্য গুলাকে যেভাবে ড্রিম আকারে চিন্তা করো, তুমি নার্সিং এ যখন আসবা তখন কখনই আমাদেরকে বলবা না যে ভাই এটা আমার প্ল্যান বি ছিল বা এটা আমার বিকল্প না, এটা তোমাকে প্যারালাল ড্রিম হিসেবে চিন্তা করে আসতে হবে। তাহলে আমি তোমাকে সিওরিটি দিব তুমি ভালো করতে পারবা। দেখো, নার্সিং এ এত সুযোগ সুবিধাগুলো তোমরা অনেকে জানতা না, যারা আজকে লাইভে শেষ পর্যন্ত আসছো, প্রায় 200 প্লাস স্টুডেন্ট, তোমরা অনেকে জানো না যে আসলে এতগুলো তোমার এখানে অপরচুনিটি আছে। অনেকে জানতা না, আমি জানি, আমি অনেক কিছু জানতাম না। আমি যখন এখানে ক্যাপ্টেন হিসেবে আসছি তখন আমি আসলে এগুলো অপরচুনিটি জানার চেষ্টা করতেছি, আচ্ছা কি কি আছে। এই যে আজকে এতগুলো ছবি যে কালেক্ট করা হয়েছে, কিভাবে কালেক্ট করা হয়েছে এত ডকুমেন্ট সহকারে, কিভাবে, এই যে দেখো, এগুলো আমরা কালেক্ট করছি, একদম অথেন্টিক সব, এগুলো আমরা কালেক্ট করছি, কারণ আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের জানতে হবে, তোমরা এত কিছু জানবা না। তো এই যে এরা যে তোমার আন্তর্জাতিক পর্যায়ে যে গিয়েছে, তারা কিন্তু কখনো এটাকে বিকল্প আকারে চিন্তা করে নাই, তারা কখনো এটাকে প্ল্যান বি আকারে চিন্তা করে নাই, তারা এটা সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর ট্রাই করছে, প্যারালাল ড্রিম, রাইট, সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর ট্রাই করছে। সো এটা তোমাদের অবশ্যই একটা প্যারালাল ড্রিম হতে পারে। আমাদের এই যাত্রাটাকে স্মুথ করে দিয়ে গেছে, জার্নিটাকে স্মুথ করে দিয়ে গেছে, যে এটাও একটা সম্মানের জায়গা। ইভেন বাংলাদেশে সবসময় কি হয়, দেখা দেখি হয়
যে উনি ও পাশের ছেলেটা পারছে, তুই পারবি না কেন, তাহলে তুই পার। মানে একটা প্রত্যন্ত গ্রাম থেকে কেউ যদি একজন বিসিএস ক্যাডার হয়, তখন দেখা যায় ওনার দেখা দেখি আশেপাশে কেউ যখন ওখানে চিন্তাই করতে পারতো না যে আমার ছেলেটাকে বিসিএস ক্যাডার বানাবো, তো কেউ একজন যদি হয়ে যায় তখন তার দেখা দেখি কিন্তু তারাও স্বপ্ন দেখা শুরু করে। সো এইগুলো আমরা দেখানোর তোমাদের উদ্দেশ্য এটাই, যাতে তোমরাও স্বপ্ন দেখতে শেখো যে হ্যাঁ একদিন আমিও ওখানে পৌঁছাইতে পারবো, যদি আমি এদিকে আমার আমার যদি ড্রিম এদিকে চলে আসে, আমিও একদিন ইনশাল্লাহ ওখানে পৌঁছাইতে পারবো। এই জন্য আমরা বলতেছি নার্সিং তোমার কোনো প্ল্যান বি না, বরং এখানে আসলে তুমি কেরিয়ার অপরচুনিটি পাচ্ছ। ইভেন তোমার যদি ইচ্ছা হয় যে আমি বিভাগ পরিবর্তন বা অন্যদিকে আমি ভার্সিটি এক্সামগুলো তো দিব, যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রয়োজন হবে, সেটাও কিন্তু দিতে পারবা। কিন্তু তুমি যদি শুধু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ো, তাহলে কিন্তু তোমার নার্সিং এর প্রিপারেশনটা হবে না। বরং তুমি যদি নার্সিং এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও, তার মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান লুকায় আছে। এজন্য আমরা বলবো নার্সিং এর মধ্যেই ভার্সিটির প্রস্তুতি কিন্তু তুমি নিতে পারবা, এক্সট্রা একটু এফোর্ট দিতে হবে। এবং তোমরা যারা এরকম ভার্সিটির প্রস্তুতি নিতে চাবা, দরকার হলে প্রয়োজন হলে আমরা তোমাদেরকে আলাদাভাবে গাইডও করতে চাই, কিন্তু তারপর আমরা চাই তোমাদের এই সময়টাতে তোমাদের অপশন যত বেশি থাকবে, তোমরা কিন্তু ততটাই সেফ। এটা মনে রাখবা, যার অপশন যত বেশি অ্যাডমিশন টাইমে, সে হচ্ছে ততটাই সেফ থাকবে, যে বিকল্প তার আছে। এরকম একটা কিছু আছে যে নার্সিং এর প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি ভার্সিটিরও তার অপশন আছে। কিন্তু তুমি শুধু ওখানে ভার্সিটি প্রস্তুতি নিয়ে কিন্তু নার্সিং কভার করতে পারতেছো না, কারণ নার্সিং এ এর বাইরেও গণিত লাগতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোও লাগতেছে। বুঝতে পারছো? আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের যে টার্গেট নার্সিং আছে। তোমরা যদি আমাদের নতুন ওয়েবসাইটে আমরা লিংকটা দিয়ে রাখছি, টার্গেট নার্সিং এ যাবা। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা গিয়েই সাথে সাথে এখানে প্রোমো কোডটা অ্যাপ্লাই করো না। হ্যাঁ, গিয়ে তুমি এখানে প্রোমো কোডটা অ্যাপ্লাই করো, তোমাকে আগে লগ ইন করতে হবে। লগ ইন না করলে তুমি পারবে না, কিন্তু দেখো যে তোমাকে এখানে আগে লগ ইন করতে হবে। তোমাদের যে প্রোমো কোডটা, আমি সেটা একটু তোমাকে বলে দিই। তোমাদের প্রোমো কোডটা তুমি বড় হাতের নার্সিং লিখবা, নার্সিং, তারপর তুমি লিখবা হচ্ছে 1500, অ্যাপ্লাই প্রোমো। আচ্ছা, আমার এখানে অ্যাকচুয়ালি টাইপটা হয়নি। আচ্ছা, এটা একটু হ্যাং খাইছে মনে হয়। হ্যাঁ, হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে নার্সিং 1500 এই প্রোমো কোডটা দিব, অ্যাপ্লাই প্রোমো। দেখো কোর্স ফি কমে গেছে। অনেকে বলো যে ভাই আমি প্রোমো কোড দিচ্ছি কিন্তু কাজ করছে না কেন? ভাই তুমি লগ ইন করো না, তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেন হচ্ছে তুমি এই প্রোমো কোডটা ইউজ করবা। আশা করি যে দেন তুমি এখান থেকে হচ্ছে 4000 টাকা দিয়ে কোর্সটা কিনে নিবা। আর আমাদের সকল টিচার্স প্যানেল থেকে শুরু করে A to Z সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে, যে আমরা কোর্সের মধ্যে কোন কোন বই দিচ্ছি। দেখো আমাদের কোর্সে যদি আমি তোমাকে বইগুলো একটু দেখাই, আমাদের কোর্সের বইগুলা এই যে, এই সকল ম্যাটেরিয়ালস গুলা তুমি পেয়ে যাবে। এই যে সকল ম্যাটেরিয়ালস গুলা, মানে আমার টার্গেট ছিল যেহেতু আমি নার্সিং ড্রিমার্সে আসছি বন্দি পাঠশালা, সেহেতু আমাকে এখানে শিক্ষার্থীদেরকে এমন একটা কিছু দিতে হবে যেন শিক্ষার্থীরা এখান থেকে আজীবন উপকৃত হয়। এটাকে টার্গেট নিয়ে আমি এগিয়েছি, এবং এজন্যই আমি 1 বছরের মধ্যে আল্লাহর রহমতে আমি হচ্ছে এই বইগুলো তুলে ফেলতে পারছি। তো এবার এই বইগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিব। তো তোমরা প্রোমো কোডটা ইউজ করবা, লিঙ্ক আছে। যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের কল সেন্টার আছে, আমাদের ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে বন্দি পাঠশালা নার্সিং নির্মাণ। যে কোনো জায়গা থেকে তুমি লিঙ্ক নাও বা যাই করো না কেন, তুমি এখান থেকে কোর্সটা পারচেস করে ফেলবা। শুধু তুমি না, তুমি থেকে তোমার শুরু করে তোমার ফ্রেন্ড সবাইকে তুমি জানাবা যে বন্দি পাঠশালা নার্সিং শুরু করছে এবং নার্সিং এর এই অপরচুনিটি গুলো আছে। আমি বারবারই বলবো যে এটা তোমার কখনোই প্ল্যান বি না, এটা আবারও বলবো, এটা তোমার একটা প্যারালাল ড্রিম। সো এই ড্রিমটার এত অপরচুনিটি আছে, তো এই অপরচুনিটিগুলো তোমরা অনেকে জানতে না। আজকে হয়তো বা জানার পর অনেকে তোমরা চমকে গেছো, তবে চমকে যাওয়ার কিছু নাই। সরকার আসলে এত কিছুই তোমাদের জন্য রেখে গেছে, কিন্তু আমরা জানতাম না। রাইট, ঠিক আছে। ওকে, আর যেটা কথা র্যান্ডমলি কিছু প্রশ্ন আমরা নিই। হ্যাঁ, যেটা কথা অনেকে একজন দেখলাম লিখতেছে যে 2 নৌকায় পা দিব কিভাবে ভাইয়া, আপনারা তো মানা করছিলেন। আমি একটু এই জায়গাটাতে বলি, কারণ এই জায়গাটা অনেকেরই এই জায়গাটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমরা মেইনলি তোমাকে দেখো, আমি তোমাকে 2 নৌকায় পা দিতে বলতেছি না অ্যাকচুয়ালি, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নার্সিং এর যে প্রস্তুতি, এখানে যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, যেহেতু এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আছে এবং এই 3টা মিলে আবার অন্যদিকেও তুমি পরীক্ষা দিতে পারবা, তাহলে তুমি কেন সেটার সুযোগটাও রাখবা না? তোমার হাতে তো অপশনটা আছে। তো আমরা এখানে যেটা বলতে যাচ্ছি যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আমাদের নার্সিং এর পরীক্ষাটা কিন্তু দেরিতে হয়, তোমরা জানো এটা মোটামুটি মার্চ, এপ্রিল ওইদিকে হয়, কিন্তু তার আগে তোমাদের ভার্সিটি এক্সামগুলো হয়ে যাবে। সো আমরা এজন্য এমনভাবে টার্গেট নার্সিং এর প্ল্যানটা সাজিয়েছি যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলোকে আমরা শুরুর দিকে বেশি বেশি করে পড়িয়ে ফেলবো এবং এই 3টা শুরুর দিকে শেষ হয়ে যাবে, যাতে তোমরা তোমাদের কথা ভেবে যে আমাদের যারা নার্সিং এর প্রস্তুতি নিতে যাচ্ছে
তারা যাতে কনফিডেন্ট পায় অন্যদিকে একটা ভার্সিটিতে হয়েছে, সো সে একটা কনফিডেন্স কিন্তু পেয়ে যাবে যে আমার হচ্ছে, সেই জায়গাটা চিন্তা করে আমরা এটা বলতেছি যে তুমি এটা করতে পারো। আর কারো যদি টার্গেট থাকে যে শুধু আমি নার্সিং, ওকে, সে তো আমাদের সাথে মুভ করবেই শেষ পর্যন্ত। সো আমাদের এই কোর্সে আসলে তোমাদেরকে নিয়ে মেইন চিন্তা তোমাদের নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদেরকে কিভাবে নিয়ে যেতে হবে। মেইনলি তোমরা আমাদের বাসে উঠবে, আমরা হচ্ছে তোমাদের ড্রাইভারের মতো। সো আমাদের উপরে তোমাদের আস্থা রাখতে হবে যে ভাইয়ারা আমাকে যেই গন্তব্যে নিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ভালোর জন্যই যাবে। কারণ তোমাদের খারাপ করে আমাদের তো কোনো লাভ নেই, আমাদের লাভটাই হচ্ছে শিক্ষার্থীদের ভালো করে। তোমরা ভালো করলে আরো বেশি শিক্ষার্থী আমাদের উপর আস্থা রাখা শিখবে। এই জন্য আমাদের উদ্দেশ্যই হবে তোমাদের বেস্ট কিভাবে তোমাদেরকে কাজে লাগানো যায়, তোমাদের মেধাটাকে কাজে লাগানো যায়, তোমাদের অপশন ক্রিয়েট করা যায়, সেটার দিকে নজর দেওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একজন লেকচার ভাই আপনারা অফলাইন ভার্সিটি নিয়ে কিছু বলেন। আমাদের ওয়েবসাইটে যাবা, অফলাইন ভার্সিটি ব্যাচে প্রি বুকিং চলছে, তুমি এখান থেকে 5,000 টাকা দিয়ে আপাতত প্রি বুকিং করে তোমার সিটটা কনফার্ম করে ফেলবে। আমাদের টার্গেট হচ্ছে 350-এর মতো স্টুডেন্ট না, আমাদের অলরেডি 100+ স্টুডেন্ট মধ্যেই প্রি বুকে একটু কম দেখবে, আমাদের অফলাইনে সরাসরি এসে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এটা প্রায় 100+ স্টুডেন্ট হয়ে গেছে। তুমি এখান থেকে প্রি বুক করতে পারবা, ঠিক আছে। আর একজন হিসেবে ক্লাস কবে থেকে শুরু হবে মনে রাখবে যে ম্যাক্সিমাম সব অনলাইন কোর্সগুলোর ক্লাস হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, 1 তারিখ থেকে। কারণ তোমাদের এই মাসের 31 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল, তেমন হতে পারে যে আমরা কিছু ওয়ার্ম আপ ক্লাস নিতে পারি, তবে মেইন ক্লাস আসলে তোমাদের প্র্যাকটিক্যাল চলাকালীন সময় মেইন ক্লাস দিলে তোমরা নিজেরা একটু প্যারা খাইতে পারো। তো আমরা চাই যে তোমরা মানে অনলাইনে ক্লাস করা মানে ব্যাপারটা এরকম না যে ওই শিক্ষার্থী আমাদের ঘরে বসে থাকে, ওই শিক্ষার্থী অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, সে অফলাইনে ভর্তি হয়। আমি সব কোর্সের কথাই বলতেছি এটা। তো এই জন্য আমরা হচ্ছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা 1 তারিখ থেকে তাদেরকে প্রেশার দেওয়া শুরু করবো ক্লাসের জন্য। তো এর আগে তোমরা ভালো করে প্র্যাকটিক্যাল দিবা, তোমাদের যদি কখনো কোনো একটা জায়গা থেকে ঢাকাতে মুভ করা লাগে তোমরা এর মধ্যে করবা, তারপর যখন ক্লাস শুরু হবে তুমি যেন ক্লাসটা একদম রাইট টাইমে শুরু করতে পারো, এটাই আমরা খেয়াল রাখবো। আচ্ছা, একজন লিখছে ভাই যে ভাইয়া সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলুন প্লিজ। আচ্ছা, সেকেন্ড টাইমার হইলে আমাদের কিন্তু নার্সিং এ আরেকটা ইউনিক জিনিস আছে যে এখানে শুধু সেকেন্ড টাইমার না, থার্ড টাইম পর্যন্ত তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। সো সেকেন্ড টাইমার যদি কেউ নার্সিং এ ট্রাই করতে চায় অবশ্যই সে ট্রাই করতে পারবে। সেক্ষেত্রে প্রত্যাবর্তন 25 কোর্সটি এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার তাদের জন্য এই নার্সিং এর কোর্সটা অলরেডি, এবং এটা চলমান, অলরেডি 1 মাস আমাদের চলতেছে এই কোর্সটার প্রোমো কোড। হ্যাঁ, প্রোমো কোড নার্সিং 1500, এই প্রোমো কোড দিয়ে ইউজ করতে পারবা। আর এছাড়া একজন বলছে ভাইয়া এখানে নাকি মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ছেলেদের নাকি কম প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে মইনুল ইসলাম। আচ্ছা মইনুল ইসলাম, তোমাকে বলি ভাইয়া শোনো, অবশ্যই আমাদের নার্সিং সেক্টরটাতে আমাদের সরকারিভাবে যে নির্দেশনা সেটা হচ্ছে ছেলেদের জন্য এখানে 10% সিট বরাদ্দ থাকে, বাকি 90% কিন্তু মেয়েদের জন্য। কিন্তু এমন না যে ছেলেরা এখানে আসে না, যেমন আমি শুরুতেই যে সাজ্জাদ রানা ভাইয়াটার কথা বললাম, উনি কিন্তু ছেলে হয়েও কিন্তু উনি এখানে আসছে। সো তোমার যদি ইচ্ছা থাকে তো অবশ্যই তুমি এখানে পারবা। তো সেক্ষেত্রে তোমার পরিশ্রমটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু তোমার সিট সংখ্যা কম, 100টা সিটের মধ্যে 10টা ছেলেদের জন্য। সো ছেলেদের সাথে ফাইট করে ওই 10টা সিট তোমাকে দখল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একজনকে রিপ্লাই দিই যে এমডি আমিনুল ইসলাম, সে বলছে যে ভাই আপনারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু আলাদা আলাদা ইনরোল করার ব্যবস্থা করেন, তাহলে অনেক পোলাপাইনের উপকার হবে। যারা মেডিকেল প্রস্তুতি নিবে তারা ম্যাথ কোর্স করতে পারবে, আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে তারা বায়োলজি কোর্স কিনবে। তো তুমি যখন প্রথমে একটা কথা বলছো ভাইয়া ভার্সিটির জন্য আলাদা আলাদা আপনি সাবজেক্ট খোলেন, তাহলে স্টুডেন্ট উপকৃত হবে। বিশ্বাস করো স্টুডেন্ট উপকৃত হবে না, অপকৃত হবে। সিঙ্গেল কোনো ভাইয়া যতই জনপ্রিয় হোক, আমি তোমাকে যতই ম্যাথ করে না কেন, সিঙ্গেল কোনো ভাইয়া তোমাকে অ্যাডমিশনে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই দিতে পারবে না। কারণ অ্যাডমিশন কখনো সিঙ্গেল সাবজেক্টে খেলা হয় না, অ্যাডমিশন খেলা হয় 4টা সাবজেক্ট মিলে। তো 4টা সাবজেক্টের কম্বো নিয়ে তোমাকে ভালো করতে হবে, বুঝতে পারছো? তো এই জন্য তোমাকে একটা প্ল্যাটফর্ম ধরতে হবে, যে প্ল্যাটফর্ম তোমাকে তোমার স্বপ্নের জায়গাতে পৌঁছে দিবে। তুমি এখানে পড়লা ফিজিক্স, আরেক জায়গায় পড়লা কেমিস্ট্রি, আরেক জায়গায় বায়োলজি, আরেক জায়গায় ম্যাথ, তুমি কি ভাবছো 4টাকে তুমি কম্বাইন করে তুমি ভালো করতে পারবা? বিশ্বাস করো কখনোই সম্ভব না। মানুষজন কম্বাইন একটা কিছু পাওয়ার জন্য সে অ্যাডমিশনে ছুটে যায় যে আমি কম্বাইন কিছু একটা পাবো। তোমরা অফলাইনে অনেকে ভর্তি হও, বাংলাদেশের জনপ্রিয় কোচিং সেন্টার আছে যেখানে আমি একসময় ক্লাস নিয়েছিলাম। তুমি হয়তোবা সেখানেও ভর্তি আছো, কিন্তু তুমি জানো না সেখানে কে ক্লাস নেয়, কিন্তু তুমি জানো যে এই কোচিং থেকে সর্বোচ্চ সফলতা পায়। তারা কি করছে? তারা কি সিঙ্গেল সাবজেক্ট বের করছে? হচ্ছে না, তারা প্ল্যাটফর্ম হিসেবে তোমাকে তারা একটা স্বপ্নের জায়গায় পাঠিয়ে দেয়। তার মানে মনে রাখবা, সিঙ্গেল ভাইয়া তুমি যদি সিঙ্গেল ভাইয়ের উপর যদি তোমার সিঙ্গেল ভাই তোমাকে যদি ভালো করাইতে পারতো, তাহলে আসলে এইচএসসি তুমি ভালো করে ফেলতে পারতা, তাই না? মনে রাখবা, সিঙ্গেল ভাবে তুমি কখনো ভালো কোনো জায়গায় যেতে পারবে না। তোমার দরকার একটা পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম, তোমার দরকার একটা পূর্ণাঙ্গ ভার্সিটি কোর্স বা পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কোর্স বা পূর্ণাঙ্গ মেডিকেল কোর্স, এটা তোমার দরকার। সিঙ্গেল দিয়ে তুমি কখনোই ভালো করতে পারবে না। তুমি লিখে রাখো,
বুঝতে পারছো? যেমন তোমাদের অনেকেরই বলো আমাদের সময় নষ্ট হয়। কেন তোমাদের সময় নষ্ট হয়? অনলাইনে আজকে এক্সপোজ খাচ্ছে, কালকে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, এগুলো মানে আমাদের থেকে তোমরা এগুলোতে বেশি হ্যাপি হয় এবং তোমরা এগুলোতে বেশি সময় নষ্ট করো এবং তোমাদের পড়ালেখার দিকে তোমরা কম মনোযোগ দাও। আজকে গাইডলাইন গুলো দিল, আজকে স্টুডেন্ট একটু ছিল শুরুতে 500-600, এখন একটু কমে গেছে, গাইডলাইনে তারা থাকবে না, কিন্তু কিছু একটা হোক এর থেকে সবাই আছে ঝাঁপাই পড়বে, তখন তাদের অনেক সময় থাকে। তো এগুলো তোমাদেরকে এখন থেকে একটু বুঝতে হবে যে তোমরা আসলে সময় নষ্ট করছো, কাউকে তোমার মাথার উপরে তুলে তুমি তোমার নিজেই ওই সাবজেক্টে তুমি খারাপ করে ফেলছো, বুঝতে পারছো? তো এই জন্য তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে, এবং তোমাকে অ্যানালিসিস করতে হবে যে আমার আসলে কি করা উচিত, আমার আসলে কি করা উচিত না। আর যে কমেন্ট করছো সিঙ্গেল সাবজেক্টের ব্যাপারে, তোমার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি তুমি এটা মিলাই নিও। সিঙ্গেল করে তুমি যদি কোনো জায়গায় কোর্স করো বা এই প্ল্যাটফর্ম থেকে একটা সাবজেক্ট, ওই প্ল্যাটফর্ম থেকে একটা সাবজেক্ট, তুমি ভালো করতে পারবে না। যদি ভালোই করতো তাহলে অফলাইনে কেউ একটা জায়গা থেকে ভর্তি হইতো না, অফলাইনে সবাই আলাদা আলাদা ভাইয়ের কাছে পড়তো, যে এই ভাইয়ের কাছে এটা, এই ভাইয়ের কাছে এটা। ভাইয়া ক্লাস তো ডাজেন্ট ম্যাটার, তোমাকে ক্লাসের পাশাপাশি এক্সাম দিতে হবে, তোমাকে ক্লাসের পাশাপাশি গাইডলাইন মেনে চলতে হবে। শুধুমাত্র ক্লাস করলেই যদি সবাই চান্স পাইতে পারে, তাহলে তো ওয়ান শট ক্লাস করতো সবাই জিপিএ 5 পাইতো। কয়জন জিপিএ 5 পারে? তারপর 20 ঘন্টা 30 ঘন্টা ক্লাস করে তো জিপিএ 5 পাইতো। অনেক তো ইনফরমেশন তোমরা মাথার মধ্যে নিচ্ছিলাম, তাও তো জিপিএ 5টা আসলো না। কেন আসলো না? এটাই যে ছোটাছুটি করার কারণে। এই জন্য বলবো যে তোমরা ভার্সিটি একটা কম্বো জায়গাতে তোমরা আসো, একটা কম্বো জায়গাতে যেখানে তোমাকে ভাইয়ারা না, একটা পুরো প্ল্যাটফর্ম তোমাকে স্বপ্নের জায়গায় পৌঁছায় দিবে। সিঙ্গেল ভাইয়া, আমি তোমার কাব্য ভাইয়া, আমি তোমাকে কখনো ঢাকা ভার্সিটি চান্স পাই দিতে পারবো না। কেন পারবো না? কারণ আমি শুধু তোমাকে ম্যাথ পড়াই। তোমাদের সৈকত ভাইয়া তোমাকে ঢাকা ভার্সিটি চান্স পাইতে পারবে না। কেন পারবে না? ভাইয়া শুধু কেমিস্ট্রি পড়ে, তোমার দরকার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে 4টা সাবজেক্ট। 4টা সাবজেক্ট কম্বো জায়গাতে তোমরা আগাবা, বুঝতে পারছো? সিঙ্গেল জায়গাতে আগায় না। মিশনের সময় প্লিজ এই জিনিসটাকে প্রতিষ্ঠা করি না। এই যে একজন এসে কমেন্ট করছে, আমি জানি না তুমি কেন কমেন্ট করছো, কি উদ্দেশ্যে কমেন্ট করছো। যদি তোমার কোনো উদ্দেশ্য থাকে যে পুরো মার্কেটটাকে সিঙ্গেল করে ফেলা, তার মানে এখানে টিচাররা ডিভাইড হয়ে যাবে, আর টিচাররা যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন তুমি কখনো ভালো সার্ভিস পাবা না। আমরা টিচার একত্রিত আছে, আমাদেরকে একত্রিত থাকতে দাও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এমন কোনো কথা বললো না যে যেটা কারণে টিচাররা সেপারেট হয়ে যাচ্ছে। টিচাররা সেপারেট হওয়া মানে তুমি তোমার পড়াশোনার দিকে তুমি হ্যাম্পার হবা। ছোটবেলাতেই তো ওই যে গল্প ছিল 10-এর লাঠি একে বোঝা, আসলে একসাথে থাকলে অনেকটা পরিশ্রম ওটা হালকা মনে হয়ে যায়। সো টিচাররা একসাথে থাকলে বেটার আমি মনে করি। আমাদের একটাই পরিবার এখানেই থাকবে, রাইট? আমরা পরিবার আকারে আছে, আমরা এখানে থাকবো এবং আমাদের একটাই কোর্স থাকবে চলমান, বুঝতে পারছো? আমাদের সিঙ্গেল কোনো কাব্য ভাই কোনো সিঙ্গেল কোর্স নামবে না, সৈকত ভাই কোনো ভার্সিটি সিঙ্গেল কোর্স নামবে না, কারো কোনো সিঙ্গেল কোর্স নামবে না। আমরা একটা কোর্সে ডেডিকেশন দিব এবং আমাদের যারা চান্স পাওয়ার তারা এই একটা কোর্স থেকে চান্স পাবে। সিঙ্গেল আমরা কেউ ক্রেডিট নিব না, আমরা দেখাবো আমাদের বন্দি পাঠশালা, রাইট? ঠিক আছে। সো আরেকজন একটা মেয়ে কমেন্ট করছে, এসকে রুনা, ভাইয়া আমি যদি প্রথমে বিএসসির জন্য কোর্স কিনি তাহলে পরে আমার পয়েন্ট আশানুরূপ না হলে আমি কি ডিপ্লোমা করতে পারবো? তখন আমি বইগুলো কিভাবে পাবো? হ্যাঁ, যদি দেখা যায় যে তোমার জিপিএ খারাপ হয়েছে যার কারণে তুমি ভাবতেছো যে ডিপ্লোমায় কনভার্ট হওয়া তোমার জরুরি, অবশ্যই আমরা এটা কনভার্ট করে দিব, তোমার এটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না। যদি বিএসসি তে কোর্স কিনে ফেলো, পরে দেখা যায় রেজাল্ট হয় না, ডিপ্লোমা আসলে একটাই কোর্স, শুধু সাবজেক্ট আলাদাভাবে পড়ানো হয়, খালি এক্সচেঞ্জ করবে। একটা 3টা বই বিএসসির জন্য 3টা বই থাকে, আর এটা কিন্তু ক্লাসগুলো আলাদা। যেমন বিএসসির যারা এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা আলাদা ভাবে এখানে ক্লাসগুলো কিন্তু হয়, কিন্তু যেগুলো কমন ক্লাস যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এটা কিন্তু ডিপ্লোমা এবং বিএসসি সবার জন্যই লাগে এই 4টা সাবজেক্ট। সো এই কমন ক্লাসগুলো তোমাদের একসাথে হবে, বাকি সাবজেক্ট যেগুলো চেঞ্জ সেগুলো আলাদা ভাবে ক্লাস হয়। সো এটা তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে। সেকেন্ড টাইমার দিবা তাদের কোনো নাম্বার কাটা যাবে না, কোনো নাম্বার কাটা যাবে না, থার্ড টাইমারে কোনো নাম্বার কাটা যাবে না। আচ্ছা, আমরা মেবি শেষ করে ফেলবো, তারপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে লাস্ট তোমরা করতে পারো, আমরা জাস্ট নার্সিং ডিমার্স দিয়ে সার্চ দিলে আমাদের নার্সিং ডিমার্সের পেজ পেয়ে যাবে, নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা। হ্যাঁ, ওখানে গিয়েও তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই জায়গাটাতে কানেক্ট করে হোয়াটসঅ্যাপে বলতে পারো, অথবা আমাদের নার্সিং ডিমার্সের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তুমি পোস্ট আগে দিতে পারো, আমাদের ভাই আপনারা তোমাদেরকে রিপ্লাই দিবে। আচ্ছা, একজন বলছে নার্সিং কোর্সের ক্লাস কোন সময়টাতে হবে? আসলে আমাদের মেইনলি সন্ধ্যা 7টা একটা শিডিউল থাকে, আর একটা বিকাল 4টা, এই দুইটার একটাতে মেবি ইনশাআল্লাহ হবে, ঠিক আছে? আর ভাইয়া অ্যানসার মি, তুই যে কি করছ আমরা জানি না। ও বলছে যে ইমপ্রুভমেন্ট নিয়ে, মেবি যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পরবর্তীতে মেডিকেল আর ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি আর এইচএসসি গ্যাপ 2 বছর থাকা লাগে। হ্যাঁ, ঠিক আছে। অন্য জায়গায় পারবা। অ্যাডমিশনের জন্য কয় মাস পাবা? নার্সিং এর জন্য একটু বেশি পাবা, প্রায় 6 নার্সিং এর, হ্যাঁ নার্সিং এর সময়টা একটু মানে এক্সামটা একটু দেরিতে হয়।
জিপিএ 5 এবং এইচএসসি তে এটা হচ্ছে শাহরিন কবির লেখছে, আসসালামু আলাইকুম স্যার, আমার এসএসসি তে জিপিএ 5 এবং এইচএসসি তে হয়তো 4.5 আসবে, আমি মেডিকেল এন্ড ভার্সিটিতে এক্সাম দিতে পারবো কিনা এটা লিখছে। সো 9.5 আমার মনে হয় দিতে পারবা। নার্সিং এর অফারটা কতদিন থাকবে? ইনশাআল্লাহ আমরা এই মাস পর্যন্ত চলমান রাখবো। আমাদের টার্গেট ডিও, আমাদের হচ্ছে টার্গেট নার্সিং, আমাদের যে টার্গেট ডিএমসি আছে, এগুলো আমরা হচ্ছে এই মাস পর্যন্ত এই মাসটার মধ্যে এটা কারণ এটা আসলে তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে, তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তো ঠিক আছে তোমরা 30 তারিখ পর্যন্ত তোমাদেরকে আমরা সময় দিচ্ছি, তারা ওরা কিছু নাই। বাট এখন ভর্তি হলে তুমি দ্রুত বই পাবা, এটাই আমরা আমাদের নার্সিং এর নেক্সট উইক থেকে আমরা আমাদের বইগুলো দেওয়া শুরু করে দিব। রাইট। তো তোমাদের অনেক ধরনের প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের নার্সিং ডিমান্ডস পেজের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, পেজে মেসেজ দিও, ইনশাআল্লাহ মেসেজ দিও, ইনশাআল্লাহ আমি সেটার তবে আজ থেকে 6 মাস পরে অবশ্যই তোমরা তোমাদের কাব্য ভাইকে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবা না, আমি জানি, কারণ আমি তোমাদেরকে এবং তোমাদের সুহাস ভাইয়াকে আমরা তোমাকে যে ইনফরমেশন দিয়েছি, এই ইনফরমেশনের মাধ্যমে তুমি যখন নার্সিং একটা সিট যখন পাবা, তখন অবশ্যই আমাদেরকে থ্যাঙ্কস দিতে তুমি ভুলবা। আসলে খুব কমন ইনফরমেশন গুলো, কারণ এগুলা দেখা গেছে যে আমরাও হয়তো জানতাম না। আমরা যদি বন্দি পাঠশালা থেকে নার্সিং অ্যাডমিশন শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু না করতাম, তাহলে নার্সিং এর যে এই অপরচুনিটি, এটা কিন্তু আমাদেরও অজানা ছিল এতদিন, ঠিক আছে? তো এটা নিয়ে কাজ করার পর আমরা জানতে পারলাম যে এই অপরচুনিটি আসলেই আছে দেশের বাইরে, দেশের ভিতরে। সো এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ তোমাদের এগুলো জানা থাকা উচিত, যেহেতু সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। সো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত এই সময়। সো ভালো থাকো, ভালো দেখা হবে থাকো। ইনশাআল্লাহ। আর তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন নার্সিং ডিমান্ডস পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে চলবে। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এটা অবশ্যই জানাই দিবা, কারণ এটাই আমরা তোমাদের কাছে চাই, যে বন্দি পাঠশালা থেকে নার্সিং ড্রিমার্স বন্দি পাঠশালার নামে একটা প্ল্যাটফর্ম আমরা বন্দি পাঠশালা থেকে ক্রিয়েট করছি, যেখানে নার্সিং অ্যাডমিশন শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে তাদের কাজ করা হয়, তাদেরকে নিয়ে পরিচর্যা করা হয়।